আসসালামু আলাইকুম, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা জানিয়ে দাও। ওকে, ফাইন, আশা করি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ। ঠিক আছে। কেমন আছি ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। কালকে তোমাদের দুই ব্যাচ সিনিয়র ভাইয়া আপুদের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম তোমরা জানো স্টেডিয়ামে হচ্ছে, তো সেটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি যাচ্ছে। তারপরে মনে হলো না আজকে ক্লাসটা মিস দিব না, এমনিতেই কালকে ক্লাসটা মিস যাবে। কালকে কিন্তু বন্ধ, কালকে তোমাদের বড় ভাই আপুদের গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম উপলক্ষে বন্ধ। তোমাদের মধ্যেও অনেকে ভলেন্টিয়ার হিসেবে থাকবে, সো এই কারণে বন্ধ রাখতেছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো স্টার্ট করি। হ্যাঁ, আর কালকের যে সেলিব্রেশন প্রোগ্রামটা হবে তোমরা খেয়াল করছো কিনা একটু কয়েকটা কথা বলে নেই। যে আমি কিন্তু আজকে সকালবেলা একটা পোস্ট দিছি আমাদের গ্রুপে, তো অনেক ভাই আপুদের দাওয়াত দিছি, ট্রু, বাট অনেকেও কিন্তু তারপরও যেতে পারে নাই। তো সত্য কথা যেটা, এটা মানে তাদের খারাপ লাগাটাও স্বাভাবিক। তারা মানে অনেক কষ্ট পায়, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই ক্ষেত্রে আসলে ভাইয়াদের কিন্তু কিছুই করার থাকে না। তো তাদের অনুভূতিগুলো দেখলে ভাইয়াদেরও খারাপ লাগে। সো এই মুহূর্তটা আসলে খুবই কঠিন একটা মুহূর্ত, যে নিজেরই সবাই স্টুডেন্ট ছিল, বাট কিছু সংখ্যক স্টুডেন্টসদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে হচ্ছে, বাকিদেরকে দাওয়াত দিতে পারতেছি না। সো আসলে এই ক্ষেত্রে মানে কি করব বলো, কোনো সলিউশনও নাই। মানে একটা যে সলিউশন থাকবে, সলিউশনও নাই। মানে এরকম একটা মুহূর্ত। তো আপাতত তোমরা জুনিয়র ব্যাচ আছো, তোমাদেরকে একটা কথাই বলি, যে তোমরা অ্যাটলিস্ট ওই দলের হতে চেষ্টা করিও যাদের সাথে অনুষ্ঠান করতে পারি। তাহলে অ্যাটলিস্ট আমরা বলতে পারবো যে না, তুমি শুরু থেকে আমাদের উপর সাথে ছিলা, এবং শুরু থেকে থাকার পরে তুমি শেষ পর্যন্ত মানে অনুষ্ঠানটা পর্যন্ত আসছো। না হলে কিন্তু এর থেকে বড় আফসোস আর থাকবে না। ঠিক আছে, সো তোমাদের থেকে ওই রেজাল্টটাই চাই, যেন এমন না হয় যে হ্যাঁ ওয়েটিং এ অনেক পেছনে আছে, চাই যে একদম শুরুর দিকেই আছে, যাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি আমরা অনুষ্ঠানে আসতে পারবো। ঠিক আছে, সো ইনশাল্লাহ বিগিনার টু মাস্টার ব্যাচে আমাদের বিগত বছরগুলোতেও যারা ছিল, তারা মোটামুটি ওই লেভেলের রেজাল্টই করে। তাদের রেজাল্ট তুলনামূলক অন্যান্যদের চেয়ে বেশ ভালোই হয়। তোমরাও সেই ধারা অব্যাহত রাখবা এবং এই ধারাটাকে আরো বাড়িয়ে দিবা, এটাই চাওয়া থাকবে আর কি। ঠিক আছে, তো তোমাদের ব্যাচ থেকে যেন সবাইকেই পাই, যতজন আছে সবাই। যে আমাদের ব্যাচগুলোতে কত হয় বিজ্ঞান টু মাস্টারে, 5,200 300 এরকম হয় না? তো 6,000 জনকে তো দাওয়াত দিয়েছি, আগামীবার হয়তো 7,000 যাবো, 7,500 যাবো। তো ওই 6,000 জন যেন এখান থেকেই ফিল আপ হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে চলো স্টার্ট করি। আজকে আমরা যেটা পড়বো পর্যাবৃত্ত গতি অধ্যায়ের ক্লাসের মধ্যে, গত গত ক্লাসে কিন্তু থিওরি পার্টটা অনেক পড়ানো হয়েছে, আজকে ক্লাসে কিন্তু ম্যাথমেটিক্যাল পার্ট। হ্যাঁ, তো আজকে শুধু ম্যাথই করব আমরা, আজকে শুধু ম্যাথই করব। গত ক্লাসে আমরা আমরা তো গত ক্লাসের আগের ক্লাসেই সরল ছন্দিত গতি সম্পন্ন কণা, যেমন একটা সরল দোলক, হ্যাঁ, এই সরল দোলকটা একটা পাশ থেকে টেনে ছেড়ে দাও বা একটা ধাক্কা দিয়ে দাও, সে কি দুলতে থাকবে, এক পাশ থেকে আরেক পাশে যেতে থাকবে। হ্যাঁ, যাওয়ার মুহূর্তে এটা তার সাম্য অবস্থা, এই যে মাঝখানের যে দাগটা, এটা তার কি সাম্য অবস্থা, তাই না? সাম্য অবস্থা থেকে সে যদি এখানে আসে তাহলে তার সরণ আমরা বলি এই যে এই ওয়াই পরিমাণের সরণ হয়েছে। সে যদি এখানে যায় তাহলে আমরা বলি এতটুকু হচ্ছে ওয়াই। তো আমরা সরণটা মাপতে পারি কি, এই ফর্মুলা দিয়ে, ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এরকম একটা ফর্মুলা পড়ছিলাম। আরো কিন্তু দুইটা ফর্মুলা পড়ছিলাম, এ কজ ওমেগা টি একটা ফর্মুলা ছিল, এ সাইন ওমেগা টি প্লাস ডেল একটা ফর্মুলা ছিল। তিনটা তিন শর্তের জন্য ব্যবহার হয়, তাই না? তো এগুলো আমরা পড়ছি অলরেডি। এ সাইন ওমেগা টি প্লাস ডেল জেনারেল সম্পর্ক যেটা, হ্যাঁ। আর আরেকটা সম্পর্ক ছিল এরকম, এ কজ ওমেগা টি। তো এটা কখন ছিল, যখন সাম্য অবস্থা থেকে গতি শুরু হয়। এটা কখন ছিল, যখন বিস্তার অবস্থান থেকে গতি শুরু হয়। আর এটা কখন ছিল, যখন সাম্য অবস্থানও না বিস্তার অবস্থানও না, মাঝামাঝি কোনো জায়গা থেকে গতি শুরু হচ্ছে। ঠিক আছে, কোন একটা পয়েন্ট থেকে গতি শুরু হচ্ছে। ঠিক আছে, তো এই তিনটা সমীকরণে কোনটা কখন ব্যবহার করবে এটা গত ক্লাসে কিন্তু পড়ানো হয়েছে। এই সম্পর্ক দিয়ে আমরা একটা সরল ছন্দিত গতি সম্পন্ন করা সাম্যাবস্থায় কত সরণ দিয়ে আছে সেটা বের করতে পারবো। আবার গত ক্লাসে আমরা পড়ছি ভি এর সম্পর্ক, অর্থাৎ কোন একটা অবস্থানে সে যখন আছে, এখানে বা এখানে বা এখানে, যে কোনো অবস্থানে সে আসে না কেন, তার ভিটা কত সেটা আমরা কিন্তু বের করার এরকম একটা ফর্মুলা পড়ছিলাম, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারও বলতে পারো, ওয়াই স্কোয়ারও বলতে পারো, একই কথা। ওয়াই বাই এক্স দুইটা কিন্তু একই জিনিস, সাম্য অবস্থান থেকে সরণ বোঝায়। এই সূত্র দিয়ে আমরা একটা সরল ছন্দিত গতি সম্পন্ন কণার কি বের করতে পারি, বেগ বের করতে পারি। এখানে থাকলে বেগ কত, এখানে থাকলে বেগ কত, এখানে থাকলে বেগ কত। তোমার কাজ হচ্ছে জাস্ট যেখানেই আছে সেখানকার ওয়াই বসাই দিবা, এখানে থাকলে এই ওয়াইটা বসাই দিবা, এখানে থাকলে এই ওয়াইটা বসাই দিবা, বসাই দিয়ে তার এই অবস্থান বা এই অবস্থানের বেগগুলো বের করে ফেলতে পারো। ঠিক আছে, আর এত বিস্তারিত। আবার গত ক্লাসে তোমরা আরেকটা সূত্র শিখছো, সেই সূত্রটা ছিল এ ইজ ইকুয়াল টু কি মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, এরকম একটা সম্পর্কও শিখছো। এটা দিয়ে আমরা যে কোনো অবস্থানে সে যদি থাকুক না কেন তার ত্বরণটা বের করে ফেলতে পারি।
তো এইগুলা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু সাম্য অবস্থাতে গতি শুরু হচ্ছে না বিস্তার অবস্থায় গতি শুরু হচ্ছে, ওইটা তেমন মাথায় রাখতে হয় না, কারণ ওয়াইটাই আসলে ওই পারপাসটা ফিল আপ করে দেয়। তুমি যখন ওয়াইটা বের করো, যদি সাম্য অবস্থায় গতি শুরু হয় তাহলে ওয়াইটা এই সূত্র হয়ে বের করে এখানে এসে বসাবে। যদি বিস্তার অবস্থায় গতি শুরু হয় তাহলে ওয়াইটা এই সূত্র হয়ে বের করে একটা মান তো আসবে, ওই মানটা নিয়ে এখানে বসাবে। তাহলে তোমার আর এই সূত্রগুলা আলাদা আলাদা 3টা সূত্র শেখার দরকার নেই এগুলাতে, ঠিক আছে? এগুলো আমরা পড়ছি গত ক্লাস। আচ্ছা, তো এই সূত্রগুলোর উপরে বেস করে চলো আমরা ম্যাথ করব, ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাসের একদম ফার্স্ট ম্যাথ, এটা এখন যে ম্যাথটা করবে এটা বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বোর্ড বলো, এইচএস অ্যাডমিশন বলো, সব জায়গায় এটা খুবই বেশি আসে। হ্যাঁ, তো এই প্রবলেমটা একটু তুলে ফেলবা তো ভাইয়া পুরা, এই প্রবলেমটা একটু তুলে ফেলবা। 1.5 মিনিট টাইম দিলাম, ঠিক আছে? হাতে চিত্রটা এঁকে ফেলবো যতটুকু পারা যায়। কি বলছে, একটি 50 গ্রাম ভরের কণাকে স্প্রিং এর সাথে বেঁধে 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলে এটি যদি 20 সেকেন্ডে 50টি দোলন সম্পন্ন করে তবে কণাটার সরণের সমীকরণ জানতে চাইছে, কণাটার 4 সেকেন্ড সময় বেগ জানতে চাইছে, কণাটি যখন সাম্য অবস্থান থেকে 3 সেন্টিমিটার সরে থাকবে তখন ত্বরণটা জানতে চাইছে। 3টা জিনিস, সমীকরণ, বেগ, ত্বরণ, এই 3টা জিনিসই জানতে চাইছে। তাহলে তোলা হলে বলিও ভাইয়া। উমিয়াত কুমার বলছো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তালুকদার বলছো ডান। মৌ বলছো, মৌমিতা তালুকদার মৌ বলছো ডান। আফসানা জাহান আফিফা বলছো ডান। মারিয়াতা বলছো ডান। ইতিশাফ বলছো ডান। ইসরাফিল বলছো ডান। ওকে, রাসেল হয়ে গেছে। সাগর বলছো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তরিকুল ইসলামের হয়ে গেছে। সাবিদ ওমরের হয়ে গেছে। এই যে প্রবলেমটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এটা প্রায়ই তুমি প্রবলেম পাবে। তুমি যে কোনো জীবনের সামনে যতগুলো পরীক্ষা দিবা, মডেল টেস্ট বলো বা এইচএসসি বলো বা অ্যাডমিশন, কোনো না কোনো জায়গায় এই প্রবলেমটা পাবাই। হয়তো ভ্যালুগুলো একটু এদিক সেদিক থাকবে, বাট এই প্রবলেমটা পাবাই। তো এখানে কি বলছে, একটি 50 গ্রাম ভরের একটা কণা, তো এম দেওয়া আছে, রাইট? সো এম দেওয়া আছে কি 0.05 কেজি। গ্রামটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিলে কেজিতে নিতে পারবো। তো এরকম একটা কণা আছে, এটা স্প্রিং এর সাথে বেঁধে 6 সেন্টিমিটার টেনে তাকে ছেড়ে দিব। তাকে 6 সেন্টিমিটার পর্যন্ত টানবো। মানে সে তো সাম্য অবস্থায় একদম স্থির অবস্থায় আছে, আগে স্থির। তাকে টানলাম কত? 6 সেন্টিমিটার। এই যে এই কথাটার মধ্যে 2টা জিনিস লুকানো আছে। এই কথাটার মধ্যে 2টা জিনিস লুকানো আছে, সবসময় মাথায় রাখবা। একটা স্প্রিংকে তুমি যখন কোনো টানাটানি করতেছো না, স্প্রিংটা যখন স্থির অবস্থায় আছে, ওইটাই কিন্তু তার সাম্য অবস্থা। তুমি নিজে খেয়াল করে দেখো, এক্সপেরিমেন্ট করে দেখিও। একটা স্প্রিংকে কোনো টানাটানি করছো না, স্থির অবস্থায় আছে, তুমি একটু টান দিবা, টান দিয়ে যখন ছেড়ে দিবা, সে দেখবা আগে যেই জায়গাটাতে ছিল না, ওইটাকেই সাম্য অবস্থান হিসেবে নিয়ে সে যতটুকু পরিমাণ সামনে গেছে, পিছনে আইসে আবার ততটুকু পরিমাণই পিছনে যাবে। ঠিক আছে, মানে ওইটাকেই মিডল পয়েন্টে রাখবে। ধরো এই স্প্রিংটা আগে এই পর্যন্ত ছিল, বস্তুটা এই জায়গায় ছিল, এই পর্যন্ত ছিল। আমি তাকে 6 সেন্টিমিটার টানি, এই জায়গায় নিলাম। সে কি করবে, তার দোলনটা হবে কি, এই পর্যন্ত নিলাম তো, তার দোলনটা হবে এদিকে আসবে, দেন আবার এদিকে যাবে। মানে সে ঘুরে ফিরে এভাবেই দুলবে, যেন যে জায়গায় সে প্রাথমিকভাবে ছিল, মানে আদিতে ছিল, সেটাই তার সাম্য অবস্থান হিসেবে কাজ করে। এটা কিন্তু একটা কনসেপ্ট, ঠিক আছে? তার মানে আদি অবস্থানটাই, মানে টানার আগে যে অবস্থানে থাকে নর্মালি, সেটাই সাম্য অবস্থান থাকে। গেল একটা বেসিক। এবার আসো দ্বিতীয় আরেকটা বেসিক, এটা খুবই ইম্পর্টেন্ট এখন যেটা বলবো। সেটা হলো, এই যে একটা স্প্রিংকে তুমি টানলা, টেনে একটা কর্নারে নিলা, কই নিলা, বিস্তার একটা কর্নারে নিলা, 6 সেন্টিমিটার ধরো টানলা। তুমি বুঝে করো বা না বুঝে করো, এই দূরত্বটাই কিন্তু তার চলার ক্ষেত্রে বিস্তার হিসেবে কাজ করবে। সে জীবনে চাইলেও এর চেয়ে বেশি দূরে যেতে পারবে না, চাইলেও এর চেয়ে বেশি দূরে যেতে পারবে না। এটার জন্য তোমরা ওয়াল্টার লুইন স্যারের নাম শুনছো? ফিজিক্সের খুব পপুলার একজন প্রফেসর, এমআইটির ওয়াল্টার লুইন স্যারের নাম শুনছো? তার একটা খুব বিখ্যাত ভিডিও আছে। ওই ভিডিওটা কিরকম জানো? ওই ভিডিওটা হচ্ছে একটা ক্লাসরুমে উনি একটা লোহার গোলক টাইপের বল, ওইটা তার মুখ পর্যন্ত নিয়ে ছেড়ে দিছে, ওইটা ওই পাশে গেছে, দেন আবার তার এখানে আসছে। সে জাস্ট এটাই প্রুভ করতে চাইছে যে এখানে এনার্জি এমন কখনো হবে না যে আমি ঠিক যেখান থেকে ছেড়ে দিছি এই বলটার ঘুরে তার চেয়ে বেশি আসা সম্ভব, তার চেয়ে বেশি সে জীবনেও আসবে না।
মানে আমিও তো এটাই বলতেছি, এই স্প্রিংটা তুমি যদি 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দাও, ও যখন এদিকে যাবে আবার এদিকে আসবে, ও জীবনেও 6 সেন্টিমিটার বেশি আর আসবে না। যতটুকু টেনে ছেড়েছো হাইয়েস্ট ততটুকুই আসবে। বুঝছো? তো ওয়াল্টার লুইন স্যারের এক্সপেরিমেন্টও কিন্তু এইটার উপরে বেস করেছিল। একটা জিনিসকে যতটুকু টেনে ছেড়ে দিবা সে দুলে ততটুকু পর্যন্তই আসতে পারবে, তার চেয়ে বেশি এক চুলও যাবে না। ঠিক আছে? তো এটা থেকে কি শিক্ষা পাইলাম? এটা থেকে শিক্ষা পাইলাম যে আমি যদি একটা স্প্রিংকে 6 সেন্টিমিটার, স্প্রিং বলো সরল দোলক বলো সবার ক্ষেত্রেই, যতটুকু টেনে তুমি তাকে ছেড়ে দিবা সেই ভ্যালুটাই তার বিস্তার হয়ে যাবে। কারণ এর চেয়ে বেশি সে চাইলেও আর যেতে পারবে না। এর চেয়ে বেশি যাওয়া মানে কি? এর চেয়ে বেশি বিভব শক্তি অর্জন করা। তুমি তাকে এর চেয়ে বেশি শক্তি দাও নাই, তো সে শক্তি তো হাওয়া থেকে অর্জন করবে না, দ্যাটস ওয়াই সে আর এর চেয়ে বেশি যাবেও না। ঠিক আছে? তাহলে এই 6 সেন্টিমিটার যে ভ্যালুটা আছে, অর্থাৎ এটাকে যদি তুমি মিটারে নাও 0.06 মিটার, এটাই তার বিস্তার। তাহলে কোনো একটা জিনিস যদি টেনে ছেড়ে দেওয়ার কথা বলা থাকে, যতটুকু ভ্যালু টেনে ছেড়ে দেওয়ার কথা বলা থাকবে সেটা বাই ডিফল্ট বিস্তার হয়ে যাবে, সেটাই এ এর ভ্যালু 1। তারপরে আরেকটা জিনিস, এই যে তুমি তাকে টেনে ছেড়ে দিছো যখন, এখান থেকে আরেকটা জিনিস তোমার মাথায় গ্র্যাব করতে হবে, সেটা হচ্ছে তার গতির শুরুটা কোথা থেকে হয়েছে ভাইয়া? যেখান থেকে ছেড়ে দিছো নাকি যেখান থেকে টানা শুরু করছো? যেখান থেকে ছেড়ে দিছো সেখান থেকেই তো সে চলা শুরু করছে, এরপরে তুমি তাকে ফ্রি করে দিছো, তারপরে তো সে চলা শুরু। দ্যাট মিন্স তার এখানে গতির শুরুর অবস্থান হচ্ছে এই অবস্থানটা। এই অবস্থানটা কোথায়? এটা কি সাম্যাবস্থান? এটা তো সাম্যাবস্থান বলি নাই, আমি বলছি টানার আগে যে অবস্থান ছিল সেটা সাম্যাবস্থান। তাহলে এটা কোন অবস্থান? এটা হচ্ছে সাম্যাবস্থান। টানার আগে যে অবস্থান এটা হচ্ছে সাম্যাবস্থান। তাহলে এটা কোন অবস্থান? বিস্তার অবস্থান। তার মানে গতির শুরু মানে কি? t = 0। t = 0 তে সরণ কত? y = a। t = 0 তে সরণ কত? y = a। এটাও একটা সেকেন্ড নলেজ হিসেবে তোমার মাথায় রেখে দিতে হবে যখনই এরকম টাইপের কোনো কথা বলা থাকবে। t = 0 তে y = কত? a। কারণ বিস্তার অবস্থান থেকে গতি শুরু হয়েছে। গতিটা স্টার্ট হয়েছে কোথা থেকে? বিস্তার অবস্থান থেকে। তুমি যখন টানছো এটা কিন্তু গতি না, ওই তুমি ছাড়ার পরেই সে সরল সন্ধিত গতি সম্পন্ন করে না। ছাড়ার আগে টানার মুহূর্তে কিন্তু সে গতি না, মানে গতি তার, সে টানার মুহূর্তে সে গতি, কিন্তু টানার মুহূর্তে কিন্তু সে সরল সন্ধিত গতি সম্পন্ন করে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কথাগুলো যখন পাবা, টেনে ছেড়ে দাও, সরল দোলক বলো স্প্রিং বলো, তাহলেই তোমার দুইটা ডাটা এক্সট্রাক্ট করতে হবে। দুইটা ডাটা কি? এই ভ্যালুটাই বিস্তার, যতটুকু টেনে ছেড়ে দেবো, এবং আদি সময়ে তার সরণটা বিস্তার থেকে, সে আদি সময়ে সে কতটুকু সরণ দিয়ে আছে অলরেডি বিস্তার অবস্থা। এই দুইটা তথ্য তোমার মাথায় নিয়ে নিতে হবে এই লাইনটা দেখলে। এটি যদি 20 সেকেন্ডে 50টি দোলন দেয়, এটার মধ্যে কি লুকানো আছে? এটার মধ্যে লুকানো আছে 20 সেকেন্ডে 50টি দোলন। তাইলে তুমি ঐকিক নিয়ম করতে পারবে না? 50টি দোলনের জন্য সময় লাগে কত? 20 সেকেন্ড। ঠিক আছে? আর এটা হচ্ছে দোলন, তো ঐকিক নিয়ম আর কি। হ্যাঁ, তাহলে একটি দোলনের জন্য সময় লাগে কত? 20/50 না? 20/50, তাহলে 20/50 বা 2/5 যেটাই বলো, এত সেকেন্ড। এটা আসলে কি? একটা দোলনের জন্য প্রয়োজন সময়। দ্যাট মিন্স এটাই কি? পর্যায়কাল। এটাই হচ্ছে পর্যায়কাল। তার মানে এই কথাটার মধ্যে লুকানো আছে পর্যায়কাল। পর্যায়কালের ভ্যালুটা কত? 2/5 সেকেন্ড। কেমন? ক্লিয়ার? তাহলে আমি যত ডাটা এক্সট্রাক্ট করার কথা উদ্দীপক থেকে সব ডাটা আমি এক্সট্রাক্ট করে ফেলছি। এখন আমি প্রশ্নের সমাধানে নামবো। প্রথমে বলছে কণাটির সরণের সমীকরণ কত? প্রথম প্রশ্ন বলছে কণাটির সরণের সমীকরণ কত, সেটা জানতে চাইছে। ঠিক আছে? আচ্ছা, তো আমি এটা তোমাকে দুইভাবে করে দিব। একটা হচ্ছে ফর বোর্ড এক্সামস, লিখে রাখো এটা বোর্ড এক্সামস। বোর্ড এক্সাম যদি হয় তাহলে আমি সাজেস্ট করব তুমি শুরু করবা ধরি y = a sin ω t + ডেল, এটা দিয়ে শুরু করবা। আর যদি বোর্ড এক্সাম না হয়ে ধরো একটা অ্যাডমিশন এক্সাম হয়, তাহলে তুমি শুরু করবা, তুমি কি জানো বিস্তার অবস্থান থেকে গতির শুরু যদি হয়, অর্থাৎ এই যে এখানে তো দেওয়াই ছিল, হ্যাঁ, t = 0 তে y = কত? a। বিস্তার অবস্থান থেকে গতি শুরু হলে সমীকরণ কোনটা? কজেরটা না? কজেরটা কি না? a cos ω t। এটা হচ্ছে অ্যাডমিশন থাকলে তুমি ডাইরেক্ট এটা দিয়ে শুরু করবা, আর বোর্ড হইলে এটা দিয়ে শুরু করবা। কেমন? বোর্ড হইলে এটা দিয়ে শুরু করে তোমার ধাপগুলো দেখাই দিতে হবে। কিভাবে দেখাই দিবে সেটা দেখাই দিচ্ছি। ফার্স্ট তুমি লিখবা এখানে t = 0 তে y = a, আর এর ভ্যালু কত? 0.06। হ্যাঁ, এইটা বলে তুমি নিচের লাইনে এই সম্পর্কটাকে আরেকবার লিখবা, y এর জায়গায় জাস্ট a বসায়। হ্যাঁ, তাহলে a = a sin ω t + ডেল। হ্যাঁ, দিয়ে দেন তুমি দুই পাশ কাটাকাটি করে
আচ্ছা এটার ভ্যালু 0 বসাই দিবে, এটার ভ্যালু 0, কারণ টি ইকুয়াল টু 0 বসাইতে হবে তো, আর ওয়াই এর ভ্যালু যেহেতু এ বসাইছে তাই না, এটা 0 বসাই দেন তুমি সাইন ডেল, এ তো কাটাকাটি দুই পাশ থেকে, তো সাইন ডেল ইজ ইকুয়াল টু কত 1, তাহলে ডেল ইজ ইকুয়াল টু কত সাইন ইনভার্স 1, রেডিয়ান মোডে করতে হবে, রেডিয়ান মোডে করলে আসবে π/2। অতএব সমীকরণটা হচ্ছে কত y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস ডেল, ডেলের জায়গায় ভ্যালু বসাই দিবা, ডেল বের করছি, এই যে এই ধাপটা যেটা, এই ধাপটাই এক্সট্রা করতে হয়, কেমন দিয়ে দেন তুমি আবার পৌঁছে গেলে কি cos ওমেগা টি। এখন কিন্তু ম্যাথ শেষ হয়নি, এই ধাপটা এক্সট্রা করতে হবে বোর্ডের জন্য, এই ধাপটা এক্সট্রা করবা যদি এইচএসসি এক্সাম হয়, এই ধাপটা এক্সট্রা, এইচএসসি এক্সাম বা কলেজ এক্সাম, তাহলে এই ধাপটা এক্সট্রা করবা। এরপরে কি এতটুকু করলেই শেষ হয়ে যাবে না, তোমার তো ভ্যালুগুলো দেখাইতে হবে। তোমার এরপরের কাজ হচ্ছে এখান থেকে অ্যাডমিশনের জন্য খালি এই পার্টটা লাগবে না, বোর্ডের জন্য এটাও লাগবে, দেন এই পার্টটা থেকেও লাগবে, ঠিক আছে? তো বোর্ডের জন্য দেন বাকিটা কন্টিনিউ করবা কি এই পর্যন্ত বাইর করলা, এটা দেখাই দিবা আর কি, বাইর করাটা দেখানোর পরে দেন তুমি ভ্যালুগুলো বসানো শুরু করবা। এখানে এ কত 0.06 মিটার নাকি 0.06, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু কত 2π/T, আর টি কত, টি টি সাইড নোট দিয়ে রাখবা, টি হচ্ছে কত 2/5 সেকেন্ড, বা দেখাই দিবা 20/50, এখান থেকে 2/5 সেকেন্ড। দেন তুমি এখানে ওমেগার ভ্যালু বের করে দেখাই দিবা, ওমেগার ভ্যালু কত আসবে ভাইয়া, ওমেগার এই জায়গায় টি এর জায়গায় যদি 2/5 বসাও তাহলে 2 2 তো কাটাকাটি, 5 উপরে চলে যাবে, 5 পাই রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এ আর ওমেগা বের করছো যেটা দেখাই দিবা, তারপরে তুমি সম্পর্কটা লিখে দিবা, তারপরে তোমার ফাইনালি অ্যান্সারটা আসবে। অতএব মূল সমীকরণটি হলো, বা সমীকরণটি হলো, সমীকরণটা কি, ওয়াই এর জায়গায় তো ভ্যালু বসবে না, ওয়াই তো থাকবে ওয়াই এর মতন, এ এর জায়গায় ভ্যালু বসবে, এ এর জায়গায় ভ্যালু কত বসবে 0.06, আর cos ওমেগা টি, ওমেগার জায়গায় ভ্যালু বসবে 5π, হ্যাঁ, আর এটা হচ্ছে টি, বাস শেষ, ক্লিয়ার? এই হচ্ছে তোমার অ্যান্সার, এই হচ্ছে তোমার অ্যান্সার, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম, ঠিক আছে? এই যে একদম মারিয়া তাবাস অলরেডি বলছে কলেজে শর্ট করে করছিলাম 2 মার্কস কাটছে, এটাই মানে কলেজে যদি ডিরেক্ট এটা দিয়ে করো তাহলে 2 মার্কস কেটে দিবে, কলেজে বা এইচএসসি তে এই ধাপটা দেন এই ধাপটা এভাবে করবা, ঠিক আছে? আচ্ছা, গেল আমার ফার্স্ট প্রশ্ন, তাহলে ডান, কিন্তু ফার্স্ট প্রশ্ন আমরা করে ফেলছি, ঠিক আছে? এবার আসো সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি বলছে, সেকেন্ড কোশ্চেন গুলো তো সহজ, কণাটার 4 সেকেন্ড সময়ে, ফার্স্ট কোশ্চেন ডান, কণাটা 4 সেকেন্ড সময়ে বেগ, তার মানে v4 জানতে চাইছে তাই না, 4 সেকেন্ড সময়ের ভি জানতে চাইছে, তো v4 বা যে কোনো ভি, 2 নাম্বার যখন করতেছো যে কোনো ভি এর সূত্র তো জানোই, ভি ইকুয়াল টু কত ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ারও বলতে পারো, ওয়াই স্কয়ারও বলতে পারো, আমি ওয়াই স্কয়ার দিয়ে প্রকাশ করলাম। তো এখন 4 সেকেন্ড, 4 সেকেন্ড সময়ের ওয়াই কি তুমি জানো? জানো না, তোমার বের করে নিতে হবে। তোমার কি করে নিতে হবে? বের করে নিতে হবে। তাহলে তুমি সাইড নোটে বা সাইড রাফে দেখাই দিতে পারবা যে টি ইকুয়াল টু 4 সেকেন্ডে ওয়াই কত হবে, এই যে সম্পর্ক তো আসি, সম্পর্কে চলে যাও, 0.06 cos কি ওমেগা, ওমেগা কত 5 পাই, এই যে এখানে দেখে দেখে বসাচ্ছ, হ্যাঁ 5 পাই, দেন টি, টি এর জায়গায় খালি ভ্যালুটা বসাই দিবা, টি এর ভ্যালু কত 4 সেকেন্ড, 4, টি এর ভ্যালু 4 বসাই দিবা, টি এর ভ্যালু যদি 4 বসায় দাও, বসাই দিলে তোমার এখানে অ্যান্সার চলে আসবে না, অ্যান্সার কত আসে, এটা দেখা যাচ্ছে 20 পাই, তাও করে দেও, যদি একান্তই না পারো করে দেখো 0.06 আসবে, হ্যাঁ 0.06, ঠিক আছে? তাহলে অতএব ওয়াই পাইয়ে গেলাম কত 0.06, এটা কত সময়ের ওয়াই ভাইয়া, এটা 4 সেকেন্ড সময়ের ওয়াই, তোমার কিন্তু লাগবে 4 সেকেন্ড সময়ের বেগটা, তুমি 4 সেকেন্ড সময়ের বেগ বের করার জন্য দেখতে পাচ্ছিলা ওয়াই লাগতেছিল, 4 সেকেন্ড সময়ের ওয়াই বের করে নিলা, দেন ওই ওয়াইটা এখানে এসে সাবস্টিটিউট করে দিলে কাজ হয়ে যাবে। তো ওমেগার ভ্যালু তো জানো 5 পাই, এর ভ্যালু জানো 0.06 স্কয়ার, আর ওয়াই এর ভ্যালু 0.06 স্কয়ার, তাহলে দেখো 0.06 স্কয়ার 0.06 স্কয়ার চলে যাবে না, দুইটা কাটাকাটি মানে বিয়োগ চলে যাবে, তো দুটো যদি বিয়োগ চলে যায় তাহলে ভি এর ভ্যালু কত আসবে, ভি এর ভ্যালু ভাইয়া 0 চলে আসবে, 0 মিটার পার সেকেন্ড, শেষ, এটাই অ্যান্সার, ভি হচ্ছে কি 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে তোমার সেই v4, বোঝা গেছে? আচ্ছা, এরপরে ফাইনালটাতে যাই, ফাইনালটা কি 3 নাম্বারটা, এটা একদম সহজ, বসে 3 সেন্টিমিটার যখন সরে থাকে তখন এর ত্বরণ কত, এটা ডিরেক্টই ওয়াই দেওয়া আছে, কত সেন্টিমিটার সরে থাকা অবস্থায় ওয়াই চাইছে, যখন 3 সেন্টিমিটার, তাই না? ওয়াই ইকুয়াল টু 3 হলে এ কত, তো এ এর সম্পর্ক তো শিখছই, এ ইকুয়াল টু কত মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই,
তো তুমি মাইনাস ওমেগা, ওমেগার ভ্যালুও জানো 5 পাই স্কোয়ার, আর ওয়াই এর ভ্যালুও জানো, ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার 0.03, রাইট? তো এখন দেখো কত আসে, মাইনাস 5 পাই হোল স্কোয়ার ইন্টু 0.03 আসলো কত, মাইনাস 7.4। অতএব এ ইজ ইকুয়াল টু আসছে মাইনাস 7.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার মানে কি? এটার মানে হলো গিয়ে তুমি মানে এই যে এই কণাটা, এই জিনিসটা যখন 3 সেন্টিমিটার, এখন তো 6 সেন্টিমিটার, এটা তো 6 সেন্টিমিটার, সে যখন 3 সেন্টিমিটার সরে, মানে এখানে কোথাও এতটুকু আর কি 3 সেন্টিমিটার সরে ছিল, এই মুহূর্তে তার ত্বরণের ভ্যালু হচ্ছে 7.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এই ভ্যালুটা কোন দিকে, এই ভ্যালুটা কোন দিকে, যেহেতু সরণটা এটা সাম্যাবস্থা, তো সরণের ডিরেকশন কি সাম্যাবস্থা থেকে মাপে, সরণটা কোন দিকে, ডান দিকে, রাইট? এখানে থাকা মানে কি, সরণ কোন দিকে, সাম্যাবস্থা থেকে ডান দিকে। তার ত্বরণটা এই মুহূর্তে কোন দিকে, বাম দিকে। ত্বরণটা এই মুহূর্তে মানগতভাবে 7.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু ডিরেকশন কোন দিকে, ডিরেকশন বাম দিকে। ক্লিয়ার? বোঝা গেছে? তো এই মাইনাসটার কাজ হচ্ছে দিক নির্ণয় করা, সরণের বিপরীতে যে তার দিক সেটাই নির্দেশ করা। ঠিক আছে? ওকে, তোলা হইলে বলিও, এটা তোলা হইলে বলিও। ঠিক আছে? ওকে ফাইন। এই প্রশ্নটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট, অনেকবার তুমি পাবা জীবনে কোথাও না কোথাও। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার আমি চলে যাই সামনের দিকে। হ্যাঁ, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম, এবার সামনের দিকে যাই, এই ম্যাথটা পারবো। এইবার কিছু অ্যাডমিশন স্টাইল এবং একাডেমিক স্টাইল কিছু ম্যাথ মানে দেখি আমরা। তো এটা তোলো তো সবাই ফার্স্ট, এটা তুলে ফেলো। এটা সহজ, এটা একাডেমিক, এটা একাডেমিক। সরল ছন্দিত গতি রচনাকারী একটি কণার বিস্তার 0.025 মিটার, পর্যায়কাল 1.05 সেকেন্ড হলে মধ্য অবস্থান দিয়ে যাওয়ার কালে কণাটার বেগ কত? অনেকবার পাবা এই প্রশ্নগুলা, এমসিকিউতেও আসে এগুলা। আমি বলছি ভাইয়া এই চ্যাপ্টার শেষ হইতে কয় ক্লাস লাগবে? টোটাল 9 ক্লাস, প্রবাবলি 9 to 10, 9 থেকে 10 ক্লাস। আজকে তো 4 নাম্বার ক্লাস না, টোটাল 9 থেকে 10। তুলছো? ওকে ফাইন, তুলে দেখো এখানে কি বলছে। এখানে বলছে সরল ছন্দিত গতি রচনাকারী একটি কণার বিস্তার দেওয়া আছে। বিস্তার মানে এ দেওয়া আছে তোমার কাছে, পর্যায়কাল দেওয়া আছে মানে টি দেওয়া আছে, হলে মধ্য অবস্থান দিয়ে যাওয়ার সময়, মধ্য অবস্থান বলতে কি বোঝাচ্ছে, মধ্য অবস্থান বলতে বোঝাচ্ছে ওয়াই ইকুয়াল টু যদি 0 হয়, সাম্য অবস্থান দিয়ে যাওয়াই তো মধ্য অবস্থান দিয়ে যাওয়া, তাই না? এই যে সরল দোলক যদি হয়, সরল দোলকের এই চাই হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0 অবস্থান। ঠিক আছে? ওকে ফাইন। তো এই মুহূর্তে তার বেগটা কত, মানে ভিটা কত জানতেছে। সো এই খুবই সহজ, ভি ইজ ইকুয়াল টু তোমরা সবাই জানো ওমেগা রুট ওভার কি, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার, যেটাই বলো। তো তোমার এখানে কি কি দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে কত, 0 দেওয়া আছে। ঠিক আছে? তো ওমেগা, ওমেগা কি সরাসরি পাচ্ছ না, ওমেগাটাই খালি বের করে নেওয়ার মতন জিনিস, বাকি সব কিছুই কিন্তু জানা। 2 পাই বাই ক্যাপিটাল টি, টি ও দেওয়া আছে 2 পাই বাই টি, টি কত 1.05, সো 2 পাই ডিভাইড বাই 1.05, এখানেই করি, একবার এক করি, সমস্যা নাই। 2 পাই ডিভাইড বাই 1.05 রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর ভ্যালু কত 0.025 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার কত 0 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কিন্তু ভি কে পেয়ে ফেলবো, তাই না? সো ভি দেখো কত আসে, twice পাই ডিভাইড বাই 1.05 রুট ওভার কত 0.025 স্কোয়ার বা 0.02, 0.149, 0.15 বলে দেওয়া যায়, 0.15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে এই হচ্ছে এটার অ্যান্সার। খুবই সহজ প্রবলেম, এগুলো খুবই সহজ। ঠিক আছে? যা সূত্র বসানো, আর কিছু না, সূত্র বসানো আর কোনো কাজ নাই। ঠিক আছে? 0.15 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি চলে যাই সামনের দিকে, এবার আমি চলে যাই সামনের দিকে। ঠিক আছে? আচ্ছা, এবার একটু দেখি কয়েকটা প্রশ্নে কিছু মানে কনসেপ্ট আছে, এই টাইপের প্রবলেমগুলো, এই যেগুলোতে কিছু কনসেপ্ট আছে, দেখতে সহজ লাগে বাট অনেক স্টুডেন্টই ভুল করবে এই প্রবলেমটা যেরকম। সো এটা তোমরা একটু তোলো তো ভাইয়া, এটা একটু তোলো।
আচ্ছা ভাইয়া এরপর কোন চ্যাপ্টার? এরপর আধুনিক পদার্থবিজ্ঞান শুরু করবো ইনশাল্লাহ, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8। তোলা হয়েছে কি বলছে? সরল ছন্দিত গতিতে গতিশীল একটি বস্তুর বিস্তার দেওয়া আছে 0.5 মিটার, দোলনকাল দেওয়া আছে 2 সেকেন্ড, বেগ দেওয়া আছে 1.11। তাহলে এখানে কি কি পাচ্ছি? বিস্তার এ পাচ্ছি, দোলনকাল টি পাচ্ছি, বেগ ভি পাচ্ছি। বস্তুটির সরণ কত? দেখে মনে হচ্ছে অনেক সহজ, আসলেও সহজই, কিন্তু একটা মারপেচ আছে ছোট্ট এই প্রশ্নটাতে। অনেকে এই প্রশ্নটা এইভাবে করে ফেলবে, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ভাইয়া তো শিখাইছি, এই প্রবলেমে ওয়াই দরকার, বাকি সব দেওয়া আছে। সরাসরি না দেওয়া থাকলেও দেওয়া তো আসি, ওমেগার ভ্যালু তো আমরা আলাদাভাবে নিয়ে নিতে পারবো। তো ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে আমার 1.11। ওমেগা কত? 2 পাই বাই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি, টি কত? ক্যাপিটাল টি হচ্ছে 2ই। হ্যাঁ, মানে এটা কি 2 পাই বাই ক্যাপিটাল টি বসাইছি, টি এর ভ্যালু 2, এর জন্য 2ই লিখে দিছি। রুট ওভার এ স্কোয়ার, হ্যাঁ, রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো তোমার ওয়াইটাকে লাগবে, ঠিক আছে। আমি আগে এতটুকুটা দেখি, 2 2 কাটাকাটি। তাহলে এই জিনিসটাকে এই যে 1.11 ডিভাইড বাই কত? পাই। এ পাশে কত আছে? রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। স্কোয়ার করে দাও উভয় পক্ষে। তুমি বলতে পারো ভাইয়া আপনি বসায় ডিরেক্ট ক্যালকুলেটরে 1 সমীকরণ 1 খান্ডনে করতেছেন না কেন? কারণ আছে, একটু পরেই বুঝবা, একটু পরেই বুঝবা কারণটা কি। তো আমি এই পাশে স্কোয়ার করে দিব, হোল স্কোয়ার, আর এটা কি? এ স্কোয়ার মাইনাস কত? ওয়াই স্কোয়ার। এবার আমি এরপরেও ওয়াই স্কোয়ারটাকে এক পাশে নিব, এ স্কোয়ারটা ওই জিনিসটাকে, এই রাশিটাকে ও পাশে পাঠিয়ে দিব। তাহলে এ স্কোয়ার মাইনাস কত? রুট ওভার না সরি 1.11 ডিভাইড বাই পাই হোল স্কোয়ার। এরপর আমি রুট করে দিব। এই জায়গাটাতেই হচ্ছে মারপেসটা, এই জায়গাটাতেই হচ্ছে মারপেসটা, যেটার জন্য আমি এতক্ষণ ভাঙাই করছি, নাহলে আমার ভাঙাই করার কোনো কারণই ছিল না। তোমরা জানো ক্যালকুলেটর 1 সমীকরণ 1 দিলেও হয়ে যেত। তুমি এই যে স্কোয়ার করতেছো যখন, রুট করতেছো যখন, স্কোয়ার সরাই দিচ্ছ যখন, তখন তুমি এখানে জাস্ট যদি এতটুকু করো, জাস্ট যদি এতটুকু করো তাহলে তুমি হাফ মার্ক পাবা। জাস্ট যদি এতটুকু করো তাহলে তুমি হাফ মার্ক পাবা। কেন হাফ মার্ক বলতে পারো? কেন হাফ মার্ক বলতে পারো? দেখো আমরা সবাই তো জানি এতটুকু যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 হলে এক্স ইকুয়াল টু কত? 5 নাকি প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 5। তো তোমার এখানে অবশ্যই প্লাস মাইনাস আনতে হবে। তুমি বলতে পারো ভাইয়া গত ক্লাসগুলোতেও তো আপনি অনেক ম্যাথ করাইছেন যেখানে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু সামথিং ছিল, ওমেগা লিখছেন, প্লাস মাইনাস দেন নাই, ওগুলাতে তো ভুল হয় নাই। হ্যাঁ, বুঝতে হবে কাকে বের করতেছি, আসলে মাইনাসে তার কোনো অস্তিত্ব আছে কিনা। ওমেগার ক্ষেত্রে মাইনাসের অস্তিত্ব নাই, নরমালি আমরা প্র্যাকটিস করি না মাইনাসের জিনিসগুলা। তো ওমেগার ক্ষেত্রে শুধু প্লাস নিয়ে কাজ করতে হয়, বাট ওয়াই কি মাইনাস হয় কিনা? অবশ্যই হয়। একটা সরল দোলকের কথাই চিন্তা করো, এই যে সরল দোলক আছে, এই সরল দোলকের সরণ তো ডান দিকে গেলে যদি প্লাস হয় ওয়াই পজিটিভ, বাম দিকে গেলে কি? ওয়াই নেগেটিভ। তো তোমার একটা সরল দোলকের জানতে চাইছে বেগ কখন 1.11 মিটার পার সেকেন্ড, বেগ কখন 1.11 মিটার পার সেকেন্ড। তোমার এই রকম অবস্থান একটা না বরং দুইটা অবস্থান সম্ভব। এই অবস্থানেও তার বেগ 1.11 মিটার পার সেকেন্ড ভ্যালুগত ভাবে, ঠিক আছে। এই অবস্থানেও তার বেগ 1.11 মিটার পার সেকেন্ড ভ্যালুগত ভাবে, ডিরেকশন না, শুধু ভ্যালু। তাহলে এই অবস্থানটা কোথায় আছে? পজিটিভ ওয়াই একটা ভ্যালু, এই অবস্থানটা কোথায় আছে? নেগেটিভ ওয়াই আরেকটা ভ্যালু, ঠিক আছে। এখানে ওয়াই যদি একটা প্লাস ভ্যালু হয়, এখানে ওয়াইটাকে একটা মাইনাস ভ্যালু, ঠিক আছে। দুইটা অবস্থান সম্ভব। সো এটা বুঝতে হবে কোন সময় স্কোয়ার থেকে রুট করার সময় প্লাস মাইনাস নিতে হবে, কোন সময় স্কোয়ার থেকে রুট করার সময় প্লাস মাইনাস নিতে হবে না। যেমন ওমেগা স্কোয়ার থেকে যখন করছিল তখন প্লাস মাইনাস নেওয়া দরকার নেই, বাট ওয়াই স্কোয়ার থেকে যখন করবা তখন প্লাস মাইনাস নেওয়া দরকার আছে। এই জিনিসটাই ইম্পর্টেন্ট। এই জিনিসটা না হলে বেসিক্যালি তুমি একটা অবস্থান নির্দেশ করছো,
বাট এরকম আরেকটা অবস্থানও ছিল, দ্যাট মিনস তুমি হাফ বের করছো, হাফ বের করে তুমি মার্কসও পাবা হাফ, হাফ পাবা না। তো এই জায়গাটায় সাবধান থাকিও, ঠিক আছে? তো বাকি কাজ তো আমার মনে হয় না তেমন কোনো প্রবলেম, বাকি কাজ তো সবাই পারবা। ওয়াই এর ভ্যালু, এ এর ভ্যালু তো জানোই, এ এর ভ্যালু হচ্ছে কত 0.5, বসাই দাও। তাহলে 0.5 স্কোয়ার মাইনাস 1.11 ডিভাইডেড বাই পাই স্কোয়ার, তাহলে আসছে কত? ভ্যালুটা আসছে কত? 0.3537, মানে 0.354 বলতে পারি, 0.354 মিটার। তো এই জায়গাটায় এটা ক্রুশাল, এই জিনিসটা একটা সাইড নোট দিয়ে রাখতে পারো, সাবধান লিখে দিতে পারো, সাবধান, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? বোঝা গেছে? এই ছোট ছোট জিনিসগুলো দেখবা বুয়েট বা বিভিন্ন জায়গায় দিয়ে দিছে, মনে হবে সবই তো পারছি, কেন চান্স পাই নাই? এই কারণে চান্স পান। এরকম অনেক হয়, আমাদের বেলায়ও দিছিল একটা প্লাসের এরকম একটা প্রবলেম, গতিবিদ্যা, তোমাদের তো গতিবিদ্যা নাই, এরকমই একটা প্রবলেম দিছিল, প্লাস মাইনাস যারা দিছে তারা হয়তো ফুল মার্কস পাইছে, আর যারা প্লাস মাইনাস দেয়নি তারা ফুল মার্কস পায়নি। ঠিক আছে, ডান, জব ডান। তাহলে আমরা এটা পারবো, ঠিক আছে? তাহলে দুইটা অবস্থান, প্লাস 0.354 মিটার ডান দিকে এবং মাইনাস 0.354 মিটার মানে বাম দিকের ডিস্টেন্স মাইনাস 0.354 মিটার, সেখানেও বেগের ভ্যালু এতই পাবো, ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে এই ম্যাথটা দেখি, সবাই এই ম্যাথটাও তুলে ফেলো। প্রতিটা ম্যাথেই এখন ছোটখাটো কিছু টেকনিক দেখাবো, এই টাইপের ম্যাথগুলো এখন, হ্যাঁ, এখন থেকে যে ম্যাথগুলো হচ্ছে প্লাস মাইনাস নিয়ে স্পেশালি আলোচনাগুলো হবে। আচ্ছা ভাইয়া, আমার ইঞ্জিনিয়ারিং সিএসসি এসডব্লিউই টার্গেট, আমি 4 সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স নিলে সমস্যা হবে? না, সমস্যা হবে না। এখন চেঞ্জ করা যাবে 24 ব্যাচের। অবশ্য ভাইয়া চেষ্টা করে দেখতাম, ম্যাথ রিলেটেড বেশিরভাগ এমসিকিউ করতে পারতেছি না, আর পারলেও অনেক সময় লাগতেছে, কি করব? সময় লাগাটা স্বাভাবিক, না পারাটা অস্বাভাবিক। যদি একান্তই না পারো, কেন পারতেছো না, সলিউশন দেখবা, যদি দেখো সলিউশন খুবই টাফ তাহলে ক্ষমাযোগ্য, যদি দেখো সলিউশনটা ইজি ছিল বাট তারপরও পারতেছি না, তাহলে আমি বলবো যে তোমার থিঙ্কিং ক্যাপাবিলিটি একটু বাড়াইতে হবে, আগেই সলিউশন দেখার অভ্যাস না করে আরেকটু থিঙ্ক করতে হবে। আর সময় লাগলে এটা স্বাভাবিক, কেন বললাম, কারণ সময় লাগতেই পারে, শুরুতে আসো, সময় লাগবে, আস্তে 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 করতে 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 একটা সময় আর সময় লাগবে না, ঠিক আছে? এই যে যেমন এই ম্যাথগুলো যদি না করতাম, আমি তো থিওরি পড়াই দিছি, থিওরি তো ডান, কিন্তু এই যে প্লাস মাইনাসের ব্যাপারটা, এটা কখনো বুঝতা এই ম্যাথটা যদি না করতাম, কখনো বুঝতা না, কখনো পরীক্ষায় আসলে তুমি সেই ভুল করতাই 100%। তো এই টাইপের ম্যাথগুলা যখন তুমি হাতে কলমে প্র্যাকটিস না করবা, তখনই তোমার আসলে কি ওই ভুলগুলা যাবে বা না পারার ব্যাপারটা আসবে। এক একটা ম্যাথ এক একটা লেসন তোমাকে দিবে, এইভাবে চিন্তা করবা, কেমন? এটা প্র্যাকটিস শিটের ম্যাথ, ক্লাসের ম্যাথ, দুই ক্ষেত্রে। একটি 2.5 গ্রাম ভরের বস্তু প্রতি সেকেন্ডে 3 বার সরলচন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। তো 2.5 কেজি ভর মানে কি, এটা এম দেওয়া আছে, প্রতি সেকেন্ডে 3 বার, এখান থেকে কি আমি পর্যায়কাল পাবো না? তো 3 বার হয় কত, 1 সেকেন্ডে, তাহলে একবার দুলে বা একবার সরলচন্দিত স্পন্দনে স্পন্দিত হয় কত, 1/3 সেকেন্ড। তো 1/3 সেকেন্ড, এই ভ্যালুটা আসলে কে, এটাই আসলে টি, তাহলে টি পেয়ে গেলাম, কিন্তু টি ইকুয়াল টু কত, 1/3 সেকেন্ড, ঠিক আছে? গেল। যখন সাম্যাবস্থা থেকে সরণ হয় 5 সেন্টিমিটার, মানে সাম্যাবস্থা থেকে 5 সেন্টিমিটার সরে থাকে, দ্যাট মিন্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার। এবং এর ত্বরণ এবং এর উপরে ক্রিয়াশীল পুনরায়ন বল হিসাব করো, মানে এ জানতে চাইছে আর এফ জানতে চাইছে, এ কত আর এফ কত। তো এর তো ফর্মুলা আসি, এর ফর্মুলা নিয়ে তো কারো কোনো ডাউট নাই, রাইট? এর একটা ফর্মুলা শিখাই দিছি ভাইয়া অলরেডি, এ কত কত মাইনাস ওমেগা স্কোয়ার এক্স বা ওমেগা স্কোয়ার ওয়াই। আচ্ছা, এতগুলা ম্যাথ ওয়াই দিয়ে করছি, এটা এক্স দিয়ে করি, হ্যাঁ, নাহলে আবার ভুলেই যাবা এক্স বলতে যে কিছু ছিল, নোটে থাকুক অ্যাটলিস্ট এক্স দিয়ে, ঠিক আছে? একই কথা, কোনো সমস্যা নেই। তো আমার ওমেগাটা তো নাই, আবার আছে, কেমনে আছে, টি এর মাধ্যমে আছে, 2π/ক্যাপিটাল টি, টি এর ভ্যালু কত, 1/3, রাইট? সো তাহলে আমার ওমেগার ভ্যালু কি চলে আসবে না এখান থেকে? ওমেগার ভ্যালু চলে আসবে, ওমেগার ভ্যালুটা চলে আসবে, তাই না? তো আমি এখানে যদি লিখি তাহলে ওমেগা স্কোয়ার, তাহলে টুয়াইস পাই ডিভাইড বাই 1/3, বা এখানে 3টা উপরে নিয়ে দাও, নিচে 1 দিয়ে দাও, ঠিক আছে? এত স্কোয়ার আর এক্স, এক্স কত, 0.05, 0.0, আচ্ছা এখানেই লিখে দিই, ঠিক আছে? এখানেই লিখে দিই, 6 পাই আসছে, 6 পাই রেডিয়ান পার সেকেন্ড। তো এখানে কি 6 পাই স্কোয়ার এক্স, এক্স কত, 0.05,
বাস, তাহলে এখন হিসাব করে দেখো কত আসে। 6π² ইন্টু 0.05, তাহলে আসে -17.76, -17.76 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানের মাইনাসটার মিনিং কি? একটু আগে একটা ম্যাথে শিখাইছি মাইনাসটার মিনিং কি? মাইনাসটার মিনিংটা হচ্ছে সরণ যেদিকে ত্বরণ তার বিপরীত দিকে, তাই না? একটু আগে শিখাইছি এরকম একটা জিনিস, একটু আগে। এই জায়গায় একটা ব্যাপার আছে বোঝার, তুমি যখন শুধু বল লিখবা F = ma, রাইট? এটা আমরা সবাই জানি, কিন্তু মনে আছে ছোটবেলায় এরকম করতা, যদি তুমি আগেই বলো পশ্চাৎ বেগ, তুমি কি আর মাইনাস ইউজ করো? আগেই যদি বলো পশ্চাৎ বেগ ইউজ করো, মাইনাস ইউজ করো না। এই জায়গাটায় সাবধান। তোমার কাছে চাইছে কি? পুনরায়ন বল। বল দুই রকম, দেখো একটু এদিকে তাকাও, একটা স্প্রিং এর ব্যাপারটা বোঝো, তোমরা পড়ছো কাজ শক্তি ক্ষমতা অধ্যায়, তারপরে বলে দিচ্ছি। একটা স্প্রিং, একটা স্প্রিং, এটা তার সাম্যাবস্থা, টানাটানি করি নাই, টানাটানি না করলে এটাই তার সাম্যাবস্থা হিসেবে কাজ করবে। এখন এই স্প্রিংকে আমি যে টানতেছি, টানার জন্য যে বলটা ব্যয় হচ্ছে, সেই বলটাকে আমরা বলি কি? এজেন্ট ফোর্স। FA দিয়ে লিখলাম, হ্যাঁ, বা এজেন্টই লিখে দাও। এই বলের ডিরেকশন হয় সরণের ডিরেকশনের দিকে। আর প্রত্যয়নী বল, পুনরায়ন বল বা রিস্টোরিং ফোর্স নামে আরেকটা ফোর্স ছিল না? ছিল। ওইটা কি? এই যে তাকে যখন টান দিয়ে তুমি এখানে নিয়ে আসলা, সে কি এদিকে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? না, সে তার মধ্যে একটা ফোর্স জেনারেট করবে বা একটা শক্তি থাকবে, যেটার কারণে সে আবার সাম্য অবস্থানের দিকে চলে যেতে চাইবে। এটাকে আমরা স্প্রিং ফোর্স বলতে পারি বা রিস্টোরিং ফোর্স বলতে পারি। স্প্রিং ফোর্স বা রিস্টোরিং ফোর্স, ঠিক আছে? তোমার কাছে এই বলটা জানতে চাইছে, হ্যাঁ? যদি তুমি এই যে এই জায়গাটার মধ্যে আসো, হ্যাঁ, তুমি যদি এজেন্ট ফোর্স বাইর করো বা কত বল প্রযুক্ত করতে হয়েছে এরকম যদি বাইর করো, তাহলে একরকম। আর তুমি যদি রিস্টোরিং ফোর্স বের করো, তাহলে কিন্তু আরেক রকম। যখনই তুমি রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল বের করবা, লিখেই দিবা যখন প্রত্যয়নী বল, ওই যে পশ্চাৎ বেগের মতো বলেই দিচ্ছ প্রত্যয়নী বল। শুধু যদি F লিখে করো তাহলে মাইনাস রাখো, সমস্যা নেই, শুধু F, শুধু বল কত। বাট প্রত্যয়নী বল, পুনরায়ন বল যখন দিবা, তখন F এর এই সূত্রটা M দেন A এরকম হয়ে যাবে। মডুলাসটা দিতে হবে, না হলে কিন্তু প্রত্যয়নী বলও বললাম, মাইনাসও বললাম, তাহলে জিনিসটা কিন্তু দাঁড়াইলো কি? মাইনাস বললে তো একদিকে, উল্টা দিকে, তাই না? তো প্রত্যয়নী বলও বলা, প্রত্যয়নী বল মানে কি? এই দিকের বল -10 নিউটন, এই দিকের বল -10 নিউটন, এর মানে কিন্তু বুঝাবে কিন্তু ডান দিকের বল, কিন্তু প্রত্যয়নী বল কি ডান দিকে না। সো দ্যাটস ওয়াই আমি তোমাকে ডিরেকশন গুলো দেখাই। প্রত্যয়নী বলও বলছো, -10 নিউটনও বলছো, যেন প্রত্যয়নী বল হয় সাম্য অবস্থানের দিকে। তো সাম্য অবস্থানের দিকে না হয়, এটা হয়ে গেছে অপোজিট ডিরেকশন দিকে। তো অপোজিট ডিরেকশন মানে কি? ডান দিকে। তাহলে তুমি এজেন্ট ফোর্স আসলে বের করছো, কিন্তু বাইর করতে বলছিল প্রত্যয়নী। তো এই কারণে যাদের, মানে এটা তো বেসিকটা বুঝলাম, যাদের কনফিউশন লাগে তারা একটা কাজ জাস্ট করবা, যখনই তুমি বলের নাম মেনশন করবা, কোনো কিছু বোঝা দরকার নেই, এ এর সাথে মডুলাস হবে, এ এর সাথে মডুলাস হবে, মানে মাইনাস সাইনটা দিব না। আমি বলের মান মাইনাস আনবই না, বলে দিছি তো বলটা কি, তো মাইনাস আর আনবো না। এম কত? এম হচ্ছে আমার আড়াই, মানে 2.5। এ কত নিব? 17 দশমিক, শুধু ভ্যালুটা নিব কেমন? 17.76, ঠিক আছে? তারপরে আমি ভ্যালুটা বের করব, ঠিক আছে? শুধু বল কত বললে তখন তুমি মাইনাসটা বের করতে সমস্যা ছিল না। প্রত্যয়নী বল বললে, পুনরায়ন বল বললে, তোমার শুধু ভ্যালুটা নিতে হবে, কেমন? নাহলে জিনিসটা এমন হইতো, প্রত্যয়নী বল মানে সাম্য অবস্থানের দিকে বল, ওইটার ভ্যালু বাট -10 নিউটন, মানে সাম্য অবস্থানের দিক না, আসলে উল্টা দিক, মানে ডান দিক হয়ে যেত। সো ওইটা মাইনাসে মাইনাসে প্লাসের মতন ব্যাপার হয়ে যেত, ঠিক আছে? বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এই ম্যাথটার মধ্যেও তাহলে একটা সাইনের খেলা আছে, ঠিক আছে? প্লাস মাইনাসের খেলা আছে একটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত ডান, পারবো। আচ্ছা, এরপরে আসি এটাতে, তুলে ফেলো এটা।
তুলছ? প্রতিটা ম্যাথেই ছোটখাটো কিছু খেলা আছে, এর জন্যই দেখাচ্ছে এই প্রত্যেকটা ম্যাথেই ছোটখাটো কিছু খেলা আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস শিটটা আজকে ক্লাসের পরেই দিয়ে দিব, মানে দিয়ে দিতে বলবো আর কি আমি, ঠিক আছে? আচ্ছা দেখো, এই ম্যাথটাও তোমাদের কাছে দেখে মনে হতে পারে অনেক সহজ, কিন্তু না করলে বুঝবা না যে সহজ, মানে বুঝবা না যে একটা প্যাথ ছিল আর কি। সহজই ম্যাথ, সহজই, কিন্তু না করলে একটা প্যাথ ছিল যে বুঝবা না। একটি সহজসন্ধিত গতিসম্পন্ন কণার সরণ দেওয়া আছে 0.02 মিটার, তাহলে ওয়াই এর ভ্যালু পাচ্ছ নাকি? আচ্ছা, ত্বরণ দেওয়া আছে 5 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড স্কোয়ার, হলে এর পর্যায়কাল টি বের করতে বলছে। তুমি বলতে পারো ভাই এটা তো খুবই সহজ, এ তো জানি সূত্র -ω²y, পড়ছি না সূত্র? পড়ছি। কিন্তু বাবা ঝামেলাটা বাঁধে যদি এইভাবে কেউ করতে যায়, এইভাবে করতে গেলে এই দূরদৃষ্টিটা লাগবে, সে হয়তো এর জায়গায় ভ্যালু বসে দিবে 5 ইন্টু 10⁻³ বসাই দিল সে ভ্যালু, তারপরে -ω² এর জায়গায় ওয়াই এর জায়গায় ভ্যালু বসাই দিল 0.02, সে ফিল করলো আগে ওমেগা বের করব তারপরে টি বের করবো। হ্যাঁ কথা সত্য, এভাবেই করব, কিন্তু বাবা এইভাবে যখনই তুমি করতে যাবা তখনই তুমি এরকম একটা রাশির সম্মুখীন হবা, পাবা না? পাবা। জটিল সংখ্যা পড়ছ? জটিল সংখ্যা, অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা পড়ছো, ইমাজিনারি নাম্বার পড়ছো। তো এই যে এটার যদি ওমেগা বের করো তাহলে কি ম্যাথসে চলে যাবে না? জিনিসটা এরকম হয়ে যাবে না, রুটের ভেতরে মাইনাস, তারপরে কি আই জাতীয় রাশি, এরকম কি সম্ভব? এরকম কি ফিজিক্সে লাগবে? লাগবে না। তো এই যে এই জায়গাগুলোতেও বুঝতে হবে কি করতে হবে, তুমি কাকে বের করতেছো সেটার উপরে বেস করে সূত্রের সাইন নিবা কি নিবা না সেটা ডিসাইড হবে। একটু আগের ম্যাথগুলো তো আরামসে এটা দিয়ে করছে, কারণ একটু আগের ম্যাথগুলো কি ছিল? ওয়াই এর ভ্যালু বসায় এ এর ভ্যালু বের করা, এ এর ভ্যালু বসায় ওয়াই এর ভ্যালু বের করা, প্যারা নাই। ওয়াই অ্যান্ড এ ক্যান বি নেগেটিভ, বাট ওমেগা স্কোয়ার ক্যান নট বি নেগেটিভ। তো এই জায়গাতে তোমার একটা জিনিস বুঝে নিতে হবে, আমি কাকে বের করতেছি? ওমেগাকে। ওকে ফাইন, ওমেগাকে যদি বের করি আমি এই সূত্র এভাবেই নিব না, আমি এই সূত্র শুধু চিহ্ন সহকারে নিব, শুধু চিহ্ন, শুধু মান সহকারে নিব, চিহ্ন দরকার নাই। তখন আমি এটা না নিয়ে আমি লিখবো, এটা না নিয়ে আমি তখন লিখবো এখানে ডিরেক্ট লিখে দিবা a = ω²y, সাইড নোট দিয়ে দিবা মান বিবেচনায়, শুধু মান বিবেচনা করতেছো তুমি, ঠিক আছে? নাহলে ম্যাথ মিলবে না। তারপরে তুমি কি ওমেগা বের করবে, এখন তোমার জন্য কাজ সহজ, এখন তুমি বের করো, ঠিক আছে? √a/y। তো এখন এ কত? এ কত? 5 ইন্টু 10⁻³ ডিভাইড বাই ওয়াই কত? ওয়াই হচ্ছে 0.02, তাহলে আসে কত? 0.5। তাহলে ওমেগা পেয়ে গেছো তুমি 0.5। নাইলে বুঝতেছো কি ঝামেলাটা হইতো? ওমেগার আসতো জটিল সংখ্যা, আবার পর সময় বের করতে বলছো, সময় তাহলে কি হইতো? আধুনিক পদার্থ বিজ্ঞানে চলে যেত এটা, ঠিক আছে? ওপেনহাইমার মুভি ইয়া হয়ে যেত, এই ইন্টারস্টেলার মুভি হয়ে যেত। আচ্ছা, তাহলে টি ইজ ইকুয়াল টু, এখন ওমেগা জানি, এখন আমি টি বের করব, ঠিক আছে? তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত? টুয়াইস পাই ডিভাইড বাই ক্যাপিটাল টি। এখন তো কাজ সহজ, তুমি টিটা বের করে ফেলবা। তাহলে টুয়াইস পাই ডিভাইড বাই কত? 0.5, তাহলে আসতেছে হচ্ছে 12.56। তাহলে প্রত্যেকটা ম্যাথেই কিন্তু এখানে ছোটখাটো কিছু সাইনের খেলা আছে, ঠিক আছে? বুঝতে পারছো? বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এই সূত্রটা ইউজ করবে কখন? যখন এ বসিয়ে ওয়াই বের করতেছি বা ওয়াই বসিয়ে এ বের করতেছি, কারণ তখন আমি ভেক্টর কোয়ান্টিটি গুলা বের করতেছি এবং এ অ্যান্ড ওয়াই ক্যান বি মাইনাস। আর যখন ওমেগা বের করছি, ওমেগা আমরা ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে অলওয়েজ প্লাস নিয়ে করা, সো প্লাসই আনতে হবে, এমন ভাবে সূত্রটা নিতে হবে, ঠিক আছে? আমি সবাই 4 পাই লিখলে হবে না? হ্যাঁ হবে, হবে, এটা সমস্যা নেই, লিখতে পারো, এটা প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে এই ম্যাথটা আমরা পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এটাও ডান। এবার আসি এটা একটা ভালো ম্যাথ, এটা অ্যাডমিশনে আসার মতন ম্যাথ, এটা অ্যাডমিশনের স্টাইলের একটা ম্যাথ, সবাই এটা একটু তুলে ফেলো।
আমি বলছি ত্বরণ মাইনাস দিয়ে করতে পারবো কিনা, অত মাইনাসের ঝামেলা যায় না, শুধু মান নিয়ে এভাবে করাটাই সব থেকে ওয়াইজ, প্যাস লাগে সব থেকে কম, ঠিক আছে? তো শুধু মান নিয়ে এভাবে করিও, হ্যাঁ। তুলছ, তোলা হয়েছে? এই হচ্ছে ভাই মান নিয়ে করতে হবে কিভাবে বুঝবো, এই যে ম্যাথগুলোর থেকেই তো বুঝাচ্ছি কোন ম্যাথে কি করতে হবে, বুঝা দিচ্ছি না? প্রত্যয় নিবল থাকলে মান নিয়ে করতে হবে, এ দেওয়া থাকলে ওয়াই দেওয়া থাকলে ওমেগা বের করতে হলে মান নিয়ে করতে হবে, এগুলোই তো লজিক। ম্যাথ করতে করতে এটাই তো বুঝতেছো, তাই না? আর ওয়াই আর এ জানতে চাইলে মাইনাস সহ করতে হবে, ঠিক আছে? সো সরল দোল গতিসম্পন্ন একটি কণা যখন সাম্য অবস্থা থেকে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দূরে থাকে তখন তার বেগ যথাক্রমে 20 সেন্টিমিটার পার সেকেন্ড ও 15 সেন্টিমিটার পার সেকেন্ড হয়। মানে 6 সেন্টিমিটার যখন সরে আসে সাম্য অবস্থা থেকে তখন তার বেগ হচ্ছে 20 সেন্টিমিটার পার সেকেন্ড, 8 সেন্টিমিটার যখন সাম্য অবস্থা থেকে সরে আসে তখন তার বেগ হচ্ছে 15 সেন্টিমিটার পার সেকেন্ড। অনেকটা সিনারিওটা এরকম, এটা যদি সরল দোলক হয় তাহলে দুইটা তার সরণ এক্সিস্ট করে, একবার এখানে 6 সেন্টিমিটার সরে আসে, একবার 8 সেন্টিমিটার। এখানে সরে থাকার জন্য এক রকমের বেগ, এখানে সরে থাকার জন্য আরেক রকমের বেগ, ঠিক আছে? ওকে, তার বিস্তার আর পর্যায়কাল জানতে চাইছে। সো সহজই ম্যাথ, দুইবার খালি ফর্মুলা ইউজ করতে হয় নাকি, দুইটা কন্ডিশন যেহেতু। তো আমরা সবাই জানি ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নাকি। তো তোমার কাছে একটা ওয়াই ওয়ান এর জন্য একটা ভি ওয়ান দেওয়া আছে, একটা ওয়াই টু এর জন্য একটা ভি টু দেওয়া আছে, মানে এই ফর্মুলাটাকে তুমি দুইবার ব্যবহার করো, এই ফর্মুলাটাকে তুমি দুইবার, দুইটা কন্ডিশন না তোমার, দুইটা কন্ডিশনের জন্য দুইবার ইউজ করো। তো ফার্স্ট কন্ডিশনের জন্য তুমি যদি করো, হ্যাঁ আচ্ছা, সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটারও সব কিছু আছে না, সেন্টিমিটারই রাখো, কোনো প্রবলেম নাই, মানে এমন না যে মিটারে নিতে হবে বাধ্য। তো ভি এর ভ্যালু 20, ওমেগার ভ্যালু জানি না, ওমেগার থাকুক, রুট ওভার এ স্কোয়ার মাইনাস কত 6 সেন্টিমিটার যখন সরে আসছে 6 স্কোয়ার। আমি সেন্টিমিটার পার সেকেন্ড সেন্টিমিটার রাখছি, এগুলো সবগুলোকে সেন্টিমিটারে রাখলে এটাকে সেন্টিমিটার পার সেকেন্ডে রাখতে পারো, সমস্যা নেই, ঠিক আছে? গেল। এবার দ্বিতীয় ক্ষেত্রটা কি? দ্বিতীয় ক্ষেত্রটা হচ্ছে যখন ভি এর ভ্যালু হচ্ছে 15 সেন্টিমিটার পার সেকেন্ড, ওমেগা তো ওমেগা থাকুক, সমস্যা নাই, এ স্কোয়ারও থাকুক, এ তো আর চেঞ্জ হচ্ছে না, এমন তো না যে বিস্তার চেঞ্জ হয়ে গেছে, দুইটা একই, মানে একই কণার ক্ষেত্রে দুইটা আলাদা সরণ আর কি, বাট বিস্তার সেম বিস্তার নিয়ে সে তুলতেছে। মাইনাস কত, এটা 8 সেন্টিমিটার জন্য 8 স্কোয়ার, কেমন 8 স্কোয়ার, বাস গেল। তো এখন এই দুটো সম্পর্কে ভাগ দিতে পারবে না, ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 2, একই কণা দুই ক্ষেত্রে, তাহলে ওমেগা আর এ এর কোনো পরিবর্তন নেই, দুটো যদি ভাগ দিয়ে দাও, ধরো তুমি 2 নাম্বার ভাগ 1 নাম্বারই দিলা, 1 নাম্বার ভাগ 2 নাম্বারই দিলা, দিলে কি আসে 20/15 বাম পাশে, আর ডান পাশে ওমেগা ওমেগা কাটাকাটি থাকবে কি রুট ওভার এ স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস কত 8 স্কোয়ার। তো 20 আর 15 কাটাকাটি করলে এখানে কত আসবে, 4 আসবে আর এখানে 3 আসবে, ঠিক আছে? এখন উভয় পক্ষকে রুট করে দাও, এখানে উভয় পক্ষকে রুট করে, সরি স্কোয়ার করে দাও, তাহলে রুটটা চলে যাবে, তাহলে 4 কে রুট করলে কত আসবে 16, আর 3 কে রুট করলে কত আসবে 9, আর ডান পাশে রুট স্কোয়ার করলে রুটগুলো চলে যাবে, রুটগুলো চলে গেলে এ স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার 6 স্কোয়ার মানে 36, আর নিচে এ স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মানে 64, ঠিক আছে? জাস্ট স্কোয়ার করে দিছি, আর কিছু না। এবার আর আর গুণন করো, আর আর যদি গুণন করো, গুণন করলে কি আসবে 16 এ স্কোয়ার বিয়োগ 16 ইন্টু 64 দিতে হবে নাকি, আর আর গুণন করছি 16 ইন্টু 64 কত আসে, 16 ইন্টু 64 1024, ঠিক আছে? গেল, এইটা এগুল গেল। এবার এটা 9 এ স্কোয়ার, তারপরে 9 ইন্টু মাইনাস 36, ঠিক আছে? 9 ইন্টু মাইনাস 36 দিলে মাইনাস 324, কেমন? এই জিনিস চলে আসলো, তারপরে এগুলাকে এক পাশে নিয়ে আসো, তাহলে এটা যদি এ পাশে আসে 9 এ স্কোয়ার যদি এ পাশে আসে, তাহলে 16 এ স্কোয়ার থেকে 9 এ স্কোয়ার বাদ গেলে 7 এ স্কোয়ার থাকবে, আর মাইনাস 1024 পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 1024 বিয়োগ 324 কত আসে 700, তাহলে এটা তো সুন্দর মতন কাটাকাটি যায়, এখানে 100 আসে নাকি? তাহলে এ কত বোঝাই যাচ্ছে, এ কত বলো দেখি, এ কত, এ কত
কত নিব এ? কোনটা নেওয়া উচিত বলো? এই যে এখন অনেকের কনফিউশন হয়ে গেছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করতে করতে। বিস্তার কত? হ্যাঁ, সো বিস্তার ডান পাশেরটাও বিস্তার বাম পাশেরটাও বিস্তার, প্যারা নেই। এই যদি বিস্তার বলে, বিস্তারের ক্ষেত্রে আর এমন না যে তোমার মানে ডান পাশের বিস্তার বাম পাশের বিস্তার আলাদাভাবে মেনশন করা দরকার আছে। এইটা স্যাররা কমন সেন্স, এটা স্যাররা বোঝে নাই, এটা সমস্যা নাই। কেউ যদি প্লাস মাইনাস 10 দাও, নাম্বার কাটবে না, বোকা ভাবতে পারে যে আরে এটা তো বিস্তার, তো বোঝাই যাচ্ছে দুই পাশেই তো বিস্তার থাকবে। হ্যাঁ, আর সমস্যা নাই। আর শুধু 10 দিলে তো ফাইন, শুধু 10 দিলেও কোনো প্রবলেম নাই। সো এই যে এই টাইপের জিনিসগুলোই করতে 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 বুঝতে হবে কোনটাতে প্লাস মাইনাস নিব কোনটাতে নিব না। ঠিক আছে, ওয়াই এর ক্ষেত্রে এর ক্ষেত্রে প্লাস মাইনাস নেওয়াটা মাস্ট, ওয়াই এ ভি এগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, আর এর ক্ষেত্রে প্লাস মাইনাস নর্মালি দেখানো লাগে না, শুধু ভ্যালু দেখাইলেই হয়, শুধু ভ্যালু দেখাইলেই হয়। শুধু 10 রাখলেও হবে, কেউ যদি প্লাস মাইনাস দিতে চাও দিতে পারো, কোনো প্রবলেম না। আমি সব কি সেন্টিমিটারে করছিলাম না, এটা সেন্টিমিটারই আসবে। ঠিক আছে, গেল। এরপর বলছে পর্যায়কাল। তো পর্যায়কালটা তো তেমন একটা ব্যাপার হবে না, কারণ তুমি তো এই কি বলে কি কি জানো দেখি। আচ্ছা, তুমি যে কোনো একটা সম্পর্কে ভ্যালু বসিয়ে দিলেই তো হয়, যে কোনো একটাতে ভ্যালু বসিয়ে দিলেই তো। ধরো 1 নাম্বারটাতে ভ্যালু এর ভ্যালু বসিয়ে পাই, একে মান বসিয়ে, মান বসাইলে কত, 20 ইজ ইকুয়াল টু ওমেগা, ওমেগার জায়গায় কত 2 পাই বাই ক্যাপিটাল টি, কেমন, রুট ওভার ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় কত 10 স্কোয়ার, তারপরে এটা কত 6 স্কোয়ার বিয়োগ 6 স্কোয়ার। এখান থেকে 1 সমীকরণ 51 করে টি চলে আসবে না, টি চলে আসবে, তা 10 টি চলে আসবে। তো 10 ইজ ইকুয়াল টু কত, পাই বাই টি মানে পাই বাই এক্স, রুট ওভার কত 10 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। আমি ক্যালকুলেটার 100 সমীকরণ 51 করে দিচ্ছি, কেমন, 6 স্কোয়ার। শিফট ক্যালক ইকুয়াল 10 ইকুয়াল টু পাই বাই এক্স দিলাম, রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার দিলাম। ঠিক আছে, তারপরে আমি টি বাইর করছি, টি কত আছে 2.51 সেকেন্ড, বাস ডান, আমার ম্যাথ ডান। ক্লিয়ার, বুঝতে পারছো, বোঝা গেছে? তাহলে 1 নম্বরে ভ্যালু বসাই দিছি, এ যেটা পাইছি সেটার। ঠিক আছে, এটা কিন্তু অ্যাডমিশন স্টাইলের ম্যাথ, এটা কিন্তু অ্যাডমিশন স্টাইলের ম্যাথ। ঠিক আছে, বোঝা গেছে? আরেকটা করি, ঠিক আছে, অ্যাডমিশন স্টাইলের ম্যাথ আরো করি। এইটা তুলে ফেলো, এইটা আচ্ছা ভাইয়া, এ মাইনাস হবে না? হ্যাঁ, এ প্লাসও বলা যায় মাইনাসও বলা যায়। হ্যাঁ, কিন্তু নর্মালি নর্মালি আমরা যখন লিখি, আমরা ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ এভাবে লিখি, ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10, ওইটা কম লিখি। এটা প্র্যাকটিস না, মানে এটা চর্চা করা হয় না। ঠিক আছে, স্মরণ ইজ ইকুয়াল টু প্লাস এ, স্মরণ ইকুয়াল টু মাইনাস এভাবে লেখা হয়। বাট এ ইজ ইকুয়াল টু প্লাস 10, এ ইকুয়াল টু মাইনাস 10 ওইটা লেখা হয় না, মানে এ কে একটা ভ্যালু হিসেবেই ডিফাইন করা হয়। বুঝছো জয়িতা? ওকে ফাইন, তাহলে এই পর্যন্ত আমরা তুলসি।
এটা কি বলছে? এটা একটা অ্যাডমিশন স্টাইলের ম্যাথ। বলছে একটি তারের কম্পাঙ্ক 200 হার্জ এফ দেওয়া আছে। তারের উপরিস্থিত একটি কণা যখন অর্ধেক দূরত্ব অতিক্রম করে, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকবে। এই জায়গাটা আমি একটু সাবধান করে দিই। অর্ধেক দূরত্ব আর মধ্য অবস্থান দুইটা কথা কি এক কিনা বলো? অর্ধেক দূরত্ব অতিক্রম করা আর মধ্য অবস্থান কি এক কিনা? এক নাকি এক না? দেখো, মধ্য অবস্থান মানে কোনো দূরত্বই অতিক্রম করে নাই বা সাম্য অবস্থানে আছে। আর অর্ধেক দূরত্ব মানে দূরত্বের অর্ধেক, সর্বোচ্চ দূরত্বের অর্ধেক, সর্বোচ্চ দূরত্ব মানে এখান থেকে ধরো বসে এই পর্যন্ত আসে হাইয়েস্ট, হ্যাঁ, এটা হচ্ছে এ। এইটার অর্ধেক, এটার অর্ধেক মানে এই জায়গায় আছে কোথাও মাঝখানে, মানে এইখানে কোথাও আছে, মানে যেটাকে আমরা a/2 বলবো। মানে এখন y এর ভ্যালু কত? y = a/2। মধ্য অবস্থান আর অর্ধেক দূরত্ব প্যাচ লাগাবা না, মধ্য অবস্থান আর অর্ধেক দূরত্বতে প্যাচ লাগবে না, ভাষাগত জটিলতার মার্ক দিয়ে রাখো। অর্ধেক দূরত্ব বললে বুঝে ফেলতে হবে y = a/2, মধ্য অবস্থান বললে বুঝে ফেলতে হবে y = 0, মধ্য অবস্থান বললে বুঝে ফেলতে হবে y = 0। তো প্যাচ লাগাবে না, এগুলোই ভাষাগত জটিলতা। এগুলো হচ্ছে চর্চা যত কম যার, সে এগুলো তত ভুল করবে, ভাষাগত জটিলতাটা ধরতে পারবে না। অতিক্রম করে তখন ওই কণার বেগ 4.35 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ভি দেওয়া আছে। ওই মুহূর্তে কণাটার ত্বরণ কত? মানে এই পয়েন্টের ভি তুমি জানো, ভি তুমি জানো 4.35। এই পয়েন্টের এ কত এটা তোমার কাছে জানতে চাইছে, হ্যাঁ, এ কত জানতে চাইছে। সো আমরা এই পয়েন্টটা কে সেটা তো বুঝছি, সেটা তো a/2, এতটুকু তো শিওর। তো আমরা দেখি যদি আমাদের এ দরকার পড়ে, এ এর সূত্র কি ছিল? এ এর সূত্র ছিল a = -ω²y। দেখি তো বলতে পারে কিনা মাইনাস নিব কি নিব না এই ফর্মুলায়, এই ফর্মুলায় মাইনাস নিব কি নিব না? নিব? এই যে আবার বলেন না। বলছি না একটু আগে, ত্বরণ বা সরণ বের করতে বললে নিব, ওমেগা বা টি বের করতে বললে নিব না। ত্বরণ বা সরণ বের করতে বললে নিব, ওমেগা বা টি এইসব বের করতে বললে নিব না। ঠিক আছে, বুঝছো? এটা খেয়াল রাখিও, এটা আবার বলিও না নিব না। ত্বরণ বা সরণ এগুলো মাইনাস হতে পারে, মাইনাস নিব না কেন? অবশ্যই নিব। ওমেগা বা টি এগুলো মাইনাস হতে পারে না, তখন মাইনাস নিব না। ঠিক আছে, ওকে ফাইন। অ্যান্সার ফ্রিতে পাচ্ছি, নিব, হ্যাঁ এই ক্ষেত্রে নিবা আর কি, এ বের করার ক্ষেত্রে। যাই হোক, যেভাবে মনে রাখো। তো তুমি নিচ্ছ ভালো কথা, এখন তোমার লাগবে কাকে? ওমেগাকে লাগবে আর ইয়াকে লাগবে। ওমেগা না হয় চলে আসবে, ওমেগা না হয় চলে আসবে। কেমনে চলে আসবে? ওমেগা এফ দেওয়া আছে, এফ দেওয়া থাকলে আমরা জানি ওমেগা = কত? 2πf। সো 2πf, তাই 2π ইন্টু এফ, এফ কত? এফ হচ্ছে 200, তাহলে টোটালে আসবে 400 পাই। 400 পাই এত কি রেডিয়ান পার সেকেন্ড, এত রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা ওমেগা আছে, এটা নিয়ে প্যারা নেই। ওয়াইটা নাই, ওয়াইটা নাই, ওয়াই এর জায়গায় কি করা যায়? তাই এটা লিখে রাখি 400 পাই, হ্যাঁ, এত স্কোয়ার। ওয়াই এর জায়গায় কি লিখতে পারি? a/2। এ কি আছে প্রশ্নে? না, এ নাই। তার মানে তোমার বুঝতে হলো যে এ, তোমার বোঝা গেল যে এটা বের করতে হবে, এটা মিসিং আছে, এটা বের করতে হবে। কাকে বের পাওয়া যায়, কাকে পাওয়া যায় দেখি। বি এর সম্পর্কে যায় কিছু করা যায় কিনা। বি = কত ছিল? ওমেগা √ কি a² - y² ছিল না? ছিল। এই সম্পর্কতে ভি = ওমেগা, ভি এর ভ্যালু বসাই দাও। ভি এর ভ্যালু তো দেওয়াই আছে, দেওয়াই আছে। কত দেওয়া আছে? 4.35। ওমেগা, ওমেগা কত? 400 পাই। √a² মাইনাস ওয়াই এর ভ্যালু কত? ওয়াই এর ভ্যালু সরাসরি দেওয়া নেই, বাট a/2 এর মাধ্যমে দেওয়া আছে। বলা আছে না y = কত? কোন অবস্থানের জন্য কাজ করতেছি? a/2 অবস্থানের জন্য, তাই না? তো y = a/2, ঠিক আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম। তো দিয়ে দিলে এই জায়গাটা যদি একটু ছোটখাটো কিছু হিসাব করো, অথবা ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 মেরে দাও, ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 মেরে দাও, তাহলেই হয়ে যাবে। ক্যালকুলেটর 1 সমীকরণ 51, 4.35 = যে ওখানে যাবে 400 পাই, আর √ কি আছে? a², a মানে x² বিয়োগ কি x/2 হোল স্কয়ার, ব্র্যাকেটের মধ্যে x/2 হোল স্কয়ার, x/2 হোল স্কয়ার। শিফট ক্যালক ইকুয়াল কত আসছে? শিফট ক্যালক ইকুয়াল কত আসছে?
3.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তাই আসছে কিনা? 3.99 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 নাকি 3.997, আরেকটা ডিজিট নাও, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এত মিটার। বাস, এখন তুমি এখানে চলে আসো, এখন তুমি এটার ভ্যালু বের করে ফেলো, এটার ভ্যালু বের করে ফেলো, দেখো কত আসে, মাইনাস 400 পাই হোল স্কোয়ার ইন্টু কত, a/2, এর জায়গায় ভ্যালু বসায় দাও 3.997 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই কত, 2, এত স্কোয়ার, সরি এটা স্কোয়ার নেই, তাহলে কত আসে, মাইনাস 3155.9 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। দশমিকের পরে তুমি ভ্যালু একটু কম বেশ নিলে একটু ভ্যালু এদিক সেদিকে আসতে পারে, কোনো প্রবলেম নাই। তবে তোমাদের এখানে একটু একটা জিনিস বলে রাখতেছি, এই যে দেখো ম্যাথ প্র্যাকটিস করার সুবিধা কি ফিজিক্সে এক নর্মালি আমাদের পরীক্ষা হলে এমন হয় না যে ভ্যালুগুলো যদি খুব বেশি আসে বা খুব অল্প আসে মনের মধ্যে একটা ছ্যাদ করে ওঠে যে আরে এই অ্যান্সারটা মনে হয় ভুল। তো এই ম্যাথটা যদি কেউ না করে যাও, এটা কিন্তু বাস্তব জীবনের ডাটা দিয়ে ম্যাথ, এই ম্যাথটা যদি কেউ বাস্তব জীবনের ডাটা দিয়ে ম্যাথ যদি না করে যাও, সে বুঝবে না কখনোই যে ত্বরণ এত বড়ও আসতে পারে, ত্বরণ যে এত বড় আসতে পারে সে বুঝবে না করলে। 3155.9 এরকম ত্বরণের মান কিন্তু খুব কম ম্যাথেই তোমরা করছো, তাই না? সো তুমি যদি করে যাও তোমার বুকের ভেতর অটোমেটিক হ্যাঁ ত্বরণের মান তো বেশি আসে, সরল দোলকের ত্বরণের মান তো নর্মালি 3000 4000 এরকম লেভেলের হয়। এই যে এই কনফিডেন্সটাই তোমার পরীক্ষার মধ্যে পার্থক্য করে দিবে। এই ম্যাথ হয়তো যে স্টুডেন্টটা থিওরি পড়ে গেছে অনলি সেও পারবে, এই ম্যাথটা হয়তো তুমিও পারবা। পার্থক্য কি হবে দুইজনের মধ্যে? বুকের মধ্যে সাহসে পার্থক্য হবে। কেউ একজন করে ভয় ভয় লাগবে, এটা কি আসলেও হচ্ছে, এরকম তো অ্যান্সার হওয়ার কথা না। এত ত্বরণের মান 10 20 30 আসলে তো ভালো লাগে, কিন্তু এরকম তো হওয়ার কথা না। কিন্তু সে পরের ম্যাথেও দেখবে একটু কনফিডেন্স লো, পরের ম্যাথ দেখবে এরকম করতে করতে ভুল হয়ে গেছে, আর তুমি ভালো করতে থাকবা, বুঝছো? সো এই জিনিসটাই হচ্ছে তোমার কি পার্থক্য করে দিবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে এই জায়গাটা এগুলাতে সাবধান, এগুলাতে বুঝার ব্যাপার যে ত্বরণের ভ্যালু এত বড় আসতে পারে, এটা হচ্ছে একটা মানে নলেজে নিয়ে রাখলা। এরকম আমি তোমাদের প্রত্যেকটা ম্যাথ করাচ্ছি এবং এক একটা কথা বলতেছি, কিন্তু প্রতিটা ম্যাথ, এটা শুধু আমি যেগুলো করাচ্ছি সেগুলো না, তুমি নিজেও যেগুলো করবা বই থেকে হোক যে কোনো জায়গা থেকে, তুমি ম্যাথটা থেকে আন্ডারস্ট্যান্ডিং গুলো নিবা। আচ্ছা এরকম টাইপেরও ভ্যালু আসতে পারে, এরকমও হয়, তখন তোমার কি কনফিডেন্স কাজ করবে পরীক্ষা হলে যখন এরকম টাইপের ভ্যালু আসবে, আরে হ্যাঁ হ্যাঁ এরকম টাইপের ভ্যালু ছিল। ম্যাথগুলোতে এভাবে ডিল করবা ম্যাথগুলোর সাথে, ঠিক আছে? আচ্ছা লিখেও দিছি, দ্রুত কম্পনশীল কোনো বস্তুর ত্বরণ যে খুবই বেশি হতে পারে এটি তার একটি উদাহরণ। ঠিক আছে, এখানে দশমিকের এখানে পুরা ইয়া হিসেবে নিছে, ফ্র্যাকশন ভাঙায়নি, তাই এই ভ্যালুটা একটু কম বেশ আসছে, ওইটা প্রবলেম নেই, ওইটা নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে এইটা একটু তুলে ফেলো ভাইয়া। এটাও অ্যাডমিশনের ম্যাথ। সরল দোল গতিসম্পন্ন দুটি কণার কম্পাঙ্ক সমান। বলছে প্রথম কণাটি যখন তার গতিপথের মধ্যবিন্দুকে অতিক্রম করে, দ্বিতীয় কণাটি তখন একই দিকে গতিশীল অবস্থায় তার মধ্যবিন্দু থেকে 3 সেন্টিমিটার দূরে থাকে। দ্বিতীয় কণাটির কম্পন বিস্তার 6 সেন্টিমিটার হলে কণাদ্বয়ের দশা পার্থক্য কত? ইমরুল বলছো ভাইয়া লেটে এনরোল করেছি, কিভাবে করে ক্লাসগুলো শেষ করব একটু বলেন। এই যে প্রতিদিন 2টা থেকে 3টা, যেমন কালকে বন্ধ আছে, কালকে ক্লাস নাই, কিন্তু তুমি মনে করবা তোমার ক্লাস আছে ঠিকই, রেকর্ডেড ক্লাস 2টা দেখে সারবা ওই টাইমটাতে। তো এরকম ভাবে শেষ করতে হবে, এরকম ভাবে শেষ করে দেন আমাদের সাথে লেভেলটা ম্যাচ করতে হবে, যে লাইভের লেভেলে যেন আসতে পারো। লাইভের লেভেলে আসতে পারা মানে তুমি অন ট্র্যাকে আসো, লাইভ থেকে পেছনে থাকা মানে তুমি ব্যাক ট্র্যাকে আসো। ঠিক আছে, রিভিশন দেওয়ার টাইম পেনে কিভাবে এটা ফিক্স করবো? রিভিশন তুমি পরীক্ষা আসলেই দিও, আপাতত এখন পড়ে যাও, এখন কেবল পড়ে যাও, কোনো সমস্যা নেই, ভুলতেছো পড়তেছো ফাইন, সমস্যা নাই, নোট তো থাকতেছে, নোটটা থাকলেই হবে, পরে আবার যখন পরীক্ষা টরীক্ষা রিভিশন দিলে হয়ে যাবে। সরল দোল গতিসম্পন্ন দুটি কণার কম্পাঙ্ক সমান, দুটি কণার কম্পাঙ্ক সমান, ফাইন। কম্পাঙ্ক সমান মানে কি? এফ সেম,
দুইটা কণার যদি এফ সেম হয় ওমেগা সেম না? ওমেগাও কিন্তু সেম, কারণ একটা কণার এফ ধরো F1, আরেকটা কণার এফ ধরো F2, F1 ইজ ইকুয়াল টু F2 যদি হয় তাহলে F1 কে 2 পাই দিয়ে গুণ দাও, তাহলে 2 পাই F1, আর F1 ইকুয়াল টু যদি F2 হয়, হ্যাঁ, তো দুইটাকে 2 পাই দিয়ে গুণ দাও, তাহলে 2 পাই দিয়ে গুণ দিলে কি 2 পাই F1 ইজ ইকুয়াল টু 2 পাই F2, হ্যাঁ, প্রথম কণার কম্পাঙ্ক দ্বিতীয় কণার কম্পাঙ্ক আর কি, এগুলো F1 F2, তাহলে 2 পাই দিয়ে গুণ দিলে হবে পক্ষে, তাহলে 2 পাই F1 ইজ ইকুয়াল টু 2 পাই F2, তাহলে 2 পাই F1 মানে তো ওমেগা 1, 2 পাই F2 মানে ওমেগা 2, মানে দুইটা কণার ওমেগাও সেম। একইভাবে দেওয়া আছে দুইটা কণার টিও সেম, মানে পর্যায়কালও সেম। ঠিক আছে, এটা জাস্ট বললাম। এফ সেম হওয়া মানে ওমেগা সেম হওয়া, ওমেগা সেম হওয়া মানে টি সেম হওয়া, এগুলা মানে এমন না যে টি একই ওমেগা আলাদা হতে পারে। ওমেগা এফ টি এই তিনটা রাশি একই ধারায় চলে আর কি, মানে দুইটা কণার ক্ষেত্রে ওমেগা সেম হওয়া মানে এফও সেম টিও সেম। প্রথম কণাটি যখন তার গতিপথের মধ্যবিন্দুকে অতিক্রম করে, তার প্রথম কণা ধরে নাও এই যে এভাবে দুলতেছে আর কি, হ্যাঁ, এই যে দুইটা কণা তো, তাই আমরা একটা স্প্রিং এর মতন করে চিন্তা করি। স্প্রিং এর ধরো এটা স্প্রিং এর মাথাটা আর কি, এখানে যায় একবার, এখানে যায় একবার, হ্যাঁ, এখানে যায় একবার, এখানে যায় একবার, এরকম দুলতেছে। তো বসে প্রথম কণাটা যখন কই থাকে, গতিপথের মধ্যবিন্দু, এইটা কিন্তু একদম গতিপথের মধ্যবিন্দু। গতিপথের মধ্যবিন্দু মানে কি y = 0 অবস্থান, এখানে যখন থাকে ওই মুহূর্তে দ্বিতীয় কণাটা ধরো সবুজ কণা, এই যে সবুজ কণাটা এটাও দুলতেছে, হ্যাঁ, এটাও দুলতেছে, এরকম দুলতেছে। ঠিক আছে, দ্বিতীয় কণাটা কই থাকে ওই টাইমে দ্বিতীয় কণাটা এটাও দুলতেছে এরকম এরকম, এটাও দুলতেছে এরকম এরকম, হ্যাঁ, তো দ্বিতীয় কণাটা কই থাকে ওই টাইমে? দ্বিতীয় কণাটা তখন একই দিকে গতিশীল অবস্থায় তার মধ্যবিন্দু থেকে 3 সেন্টিমিটার সরে থাকে। একই দিকে গতিশীল অবস্থায়, যে ধরো এই দিকেই গতিশীল অবস্থায় তার মধ্যবিন্দু থেকে 3 সেন্টিমিটার সরে থাকে, 3 সেন্টিমিটার এই দিকে থাকে, তাহলে এটার y = কত? 3। এখন তোমাকে কি বলছে প্রথম কণাটা ডান দিকে গতিশীল? বলছে যে y = 0 মুহূর্তে প্রথম কণাটা ডান দিকে যাচ্ছিল, যে কারণে ওই ডান দিকেই তুমি y = 3 নিবে, এরকম কি বলা আছে প্রশ্নে কোথাও? না। তার মানে তোমার ভাইস ভার্সা দুইটাও হতে পারে। এমন হইতে পারে প্রথম কণাটা এই মুহূর্তে ডান দিকে মুখী না বাম দিকে যাচ্ছিল, তখন তোমার কি বলছে না যে প্রথম কণাটা যেই দিকে গতিশীল, দ্বিতীয় কণাটা একই দিকে তার মধ্যবিন্দু থেকে 3 সেমি, মানে তোমার দ্বিতীয় কণার ক্ষেত্রে y = +3 ও একটা কন্ডিশন, -3 সেন্টিমিটার একটা কন্ডিশন। বুঝছো কিনা? বলছে প্রথম কণাটা যখন মাঝখানে থাকে তখন দ্বিতীয় কণাটা 3 সেন্টিমিটার সরে থাকে। কোন দিকে 3 সেন্টিমিটার? প্রথম কণাটা যেদিকে গতিশীল। প্রথম কণাটা কি বলছে? ডান দিকে গতিশীল, বা বলছে বাম দিকে গতিশীল, যে কোনো হতে পারে, ডান বা বাম। তাই তোমার দ্বিতীয় কণার অবস্থানটাও +3 সেন্টিমিটার দূরত্ব হতে পারে মধ্যবিন্দু থেকে। এই যে মধ্যবিন্দু ধরো এটা, মধ্যবিন্দু থেকে +3 সেন্টিমিটার দূরত্ব হতে পারে, -3 সেন্টিমিটার দূরত্ব হতে পারে। ঠিক আছে, এগুলো বুঝতে হবে। দ্বিতীয় কণাটার কম্পন বিস্তার 6 সেন্টিমিটার হলে, মানে দ্বিতীয় কণাটার জন্য যে এ, সেই এটা দেওয়া আছে, মানে এটাকে A2 বলতে পারো। A2 কত দেওয়া আছে? A2 দেওয়া আছে 6 সেন্টিমিটার। দ্বিতীয় কণাগুলোকে ডিনোট করো y2 দিয়ে, কেমন? 2 দিয়ে। প্রথম কণাকে ডিনোট করো A1 দিয়ে। ঠিক আছে, 6 সেন্টিমিটার হলে কণা দ্বয়ের দশা পার্থক্য কত? এই ম্যাথটা দেখে অনেক জটিল লাগতেছে না, কিন্তু আসলে অনেক সোজা। এখানে বলো তো, এই যে দুইটা কণা আছে, হ্যাঁ, এই দুইটা কণা সাম্য অবস্থা থেকে গতি শুরু করছে না বিস্তার অবস্থায় গতি শুরু করছে? এরকম কিছু বলা আছে? সাম্য অবস্থা থেকে গতি শুরু করছে না বিস্তার অবস্থা থেকে গতি শুরু করছে? সরল দুইটি গতি সম্পন্ন কণা, দুইটি কণার কম্পন সমান। বলছে সাম্য অবস্থায় গতি শুরু বিস্তার অবস্থা। যদি না বলে তোমাদের কি বলছি আমি, দেখি মনে আছে কিনা। যদি না বলে তাহলে কি বলছি? কোন সমীকরণটা ইউজ করবো? y = a sin ωt, নাকি y = a cos ωt, নাকি y = a sin ωt + del? সাম্য অবস্থান, এক্স্যাক্টলি স্নেহা রহমান ধরে ফেলছে। সাম্য অবস্থান ধরে ডিফল্ট প্র্যাকটিস বুঝতে হবে। ম্যাথ সবাই পারে, থিওরি সবাই পারে, কিন্তু ডিফল্ট প্র্যাকটিস সবাই জানে না, দ্যাটস ওয়াই ম্যাথ পারে না। ডিফল্ট প্র্যাকটিস কি? যদি না বলে, প্রশ্নে শিওরলি না বলে কোথা থেকে গতি শুরু হয়েছে, আমি কি ধরে নিব? সাম্য অবস্থা থেকে গতি শুরু হয়েছে ধরে নিব। আমি লিখব সমীকরণ কোনটা? y = a sin ωt, কেমন? y = a sin ωt। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে খেয়াল করো, আমরা জানি না সাইনের পরের অংশই দশা, এতটুকু তো জানি, সাইনের পরের অংশই দশা। সাইনের পরের অংশ যে দশা, এটা আমরা সবাই জানি। তো তোমার টি নিয়ে কোনো আলাপ আলোচনা আছে? টি নিয়ে, সময় নিয়ে কোনো আলাপ আলোচনা আছে? বলছে প্রশ্নে সময় নিয়ে কোনো কথাবার্তা?
দেখো না, পরে দেখো সময় নিয়ে কোনো কথাবার্তা আছে নাই। সময় নিয়ে যদি কোনো কথাবার্তা না বলা থাকে, শুধু দশা নিয়ে কথাবার্তা বলা থাকে, তাইলে একটা ভালো জিনিস শিখাই দিই তোমাদের, সেটা তোমরা যেটা করবা সেটা হচ্ছে এ সাইন ওমেগা টি, তো এ সাইন ওমেগা টি না লিখে তুমি লিখবে এ সাইন থিটা। সমস্যা আছে কোনো? ওমেগা টি তো মানে থিটাই। ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি না? থিটা ইজ ইকুয়াল টু কি ওমেগা টি না? এই থিটাটা কোন থিটাটা মনে আছে? যারা মানবৃত্ত পড়ছো আমার সাথে সাথে, একটা কোণ আঁকতাম না আমরা মানবৃত্তের দশা, ওই দশা কোণটা, এটা হচ্ছে সেই থিটা। ঠিক আছে? মানবৃত্তের যে কোণ আঁকতাম, শূন্য সময়ের কোণটা ছিল ডেল্টা, আর এমনিতে যে কোনো সময়ের থিটা যে কোণ যেটা ছিল ওইটা হচ্ছে থিটা। আমরা লিখতাম না থিটা, আমরা কোণ 60 ডিগ্রি π/2 রেডিয়ান এরকম ভাবে লিখতাম, কিন্তু ওইটাই আসলে সেই থিটা। ঠিক আছে? তাহলে আমরা এইভাবে করাটা ওয়াইজ। তাহলে আমি প্রথম কণার জন্য এই যে মুহূর্তটা, এটা কি একটা মুহূর্ত না? একটা মুহূর্তে পজ করছি না আমি? একটা মুহূর্ত হতে পারে এইটা মিলে একটা মুহূর্ত, অথবা এইটা মিলে একটা মুহূর্ত। দুইটা ঘটনা এখানে। এখানে কয়টা ঘটনা? দুইটা। যদি কোণটা এদিকে গতিশীল হয় তাহলে এইটা হচ্ছে একটা মুহূর্ত, এটা নাই তখন। আর কোণটা যদি এইদিকে গতিশীল হয়ে থাকতো তাহলে এইটা নাই, এই দুইটা মিলে একটা মুহূর্ত। মানে একটা মুহূর্তে পজ করছো, দুইটা নড়তেছিল, পজ করছো তুমি একটা মুহূর্তে, মানে একটা ভিডিওকে পজ করার মতো। ঠিক আছে? তাহলে প্রথম কণার জন্য, প্রথম কণার এই সম্পর্কটা মানবে না? হ্যাঁ, এটা তো যে কোনো সরল সন্ধিত গতি সম্পন্ন কণা মানবে, যে কোনো। হ্যাঁ, তাহলে প্রথম কণার জন্য এই শর্তটা কি? ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, সাম্যাবস্থানে আছে। হ্যাঁ, ইজ ইকুয়াল টু এ এর ভ্যালু জানো না কত, থাকুক a1, কারণ প্রথম কণার বিস্তার, প্রথম কণার বিস্তার তো বলে নাই। সাইন প্রথম কণার দশা কত জানি না, ধরে নিলাম θ1। লিখতে পারি? লিখতে পারি। প্রথম কণার জন্য দেখো আর তো কিছু দেওয়া নেই, ওয়াই এর ভ্যালু 0, এটাই বসাইছি। সাইন θ1 প্রথম কণার a1 সাইন θ1, a1 হচ্ছে প্রথম কণার বিস্তার, আর θ1 হচ্ছে প্রথম কণার দশা। গেল। এবার আসো দ্বিতীয় কণার জন্য। দ্বিতীয় কণার জন্য, দ্বিতীয় কণার জন্য দেখো কি লিখতে পারো? দ্বিতীয় কণার জন্য দেখো কি লিখতে পারো ভাইয়া? তুমি এই যে এই জায়গাটার মধ্যে কি লিখবা? প্লাস মাইনাস লিখবা। প্লাস লিখলে হাফ মার্কস পাবা, মাইনাস প্লাস মাইনাস লিখলে ফুল মার্কস পাবা। প্লাস মাইনাস কত? 3 নাকি? সেন্টিমিটারই রাখো, কারণ এও সেন্টিমিটারই বসাচ্ছ। প্লাস মাইনাস 3, ওয়াই এর ভ্যালু বসাইছো, এই যে এই সম্পর্কটা ইউজ করতেছো তুমি। কেমন? এ এর ভ্যালু কত? a2 কত? 6। ঠিক আছে? সাইন দ্বিতীয় কণার বিস্তার কত, দশা পার্থক্য কত জানো না? ধরে নাও θ2, ধরে নাও θ2। দশা কত জানো না? দশা কত জানো না? ধরে নাও কি সাইনের পর অংশই দশা, θ2। তাহলে এখন তুমি প্রথম কণার জন্য একটা θ1 এর ভ্যালু পাবে কিনা? অবশ্যই পাবে। প্রথম কণার জন্য যদি করো সাইন ইনভার্স a1, তো এখানে ভাগ গেলে শূন্যরে যাই দিয়ে ভাগ দাও না কেন, শূন্যই আসবে। তাহলে সাইন ইনভার্স 0, ক্যালকুলেটর রেডিয়ান মোড, রেডিয়ান মোডে করলে 0 রেডিয়ান, 0 রেডিয়ান আসবে কিনা? আসবে? আসবে। এবার আসো দ্বিতীয় কণার জন্য। দ্বিতীয় কণার জন্য তুমি যখন করবা একইভাবে আগাও, সেম অ্যাপ্রোচ, সেম অ্যাপ্রোচ। θ2 ইজ ইকুয়াল টু কত? 6 এই পাশে ভাগ আকারে যাবে, তাহলে প্লাস মাইনাস 3 কে 6 দিয়ে দিলে প্লাস মাইনাস হাফ হবে না? প্লাস মাইনাস হাফ হবে। আর সাইন ও পাশে গেলে সাইন ইনভার্স হয়ে যাবে, তো সাইন ইনভার্স প্লাস মাইনাস হাফ, রাইট? প্লাস মাইনাস হাফ বা 0.5। ঠিক আছে? এই 6 পাশে গেলে 3/6 কত? হাফ বা 0.5, প্লাস মাইনাস 0.5। θ2 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স প্লাস মাইনাস 0.5। ক্যালকুলেটরে একবার প্লাস 0.5 দিয়ে রেডিয়ান সাইন ইনভার্স শুধু 0.5 মানে পজিটিভ 0.5 দিয়ে রেডিয়ান মোডে করো, আরেকবার মাইনাস 0.5 দিয়ে রেডিয়ান মোডে করো। এই জিনিসটা দুইবার করো। একবার প্লাসের জন্য আমি লিখতেছি সাইন ইনভার্স লিখছি, 0.5 লিখছি, রেডিয়ান মোড কিন্তু ক্যালকুলেটরে কত আসছে? এসডি করো, প্রথমে সমান সমান দিলে 0.525 এরকম কিছু আসে, দরকার নেই। তুমি এসডি, এই যে বাটনটা আছে না, এসডি বাটনটা দাও, এই ডেল এর উপরে বাটনটা, ওইটা দাও। তাহলে কত আসছে? একবার আসছে π/6, 1/6 রেডিয়ান মানে কি 1/6 পাই আর কি, মানে π/6 আসছে। মাইনাস দিয়ে করো, মাইনাস মাইনাস দিয়ে করো, মাইনাস দিয়ে করলে একই জিনিস আসছে, খালি আবার এসডি করলে মাইনাস π/6। তার মানে জিনিসটা হলো প্লাসের জন্য প্লাস আসে, মাইনাসের জন্য মাইনাস আসে। ঠিক আছে? প্লাসের জন্য প্লাস আসে, মাইনাসের জন্য মাইনাস আসে। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেছে? এইটুকু লিখে রাখলেই হবে। তাহলে এটা হচ্ছে প্রথম কণার দশা, সাইনের পর অংশ দশা। এটা দ্বিতীয় কণার দশা, এই মুহূর্তে। এটা কিন্তু সারা জীবনের জন্য না, এটা হচ্ছে এই মুহূর্তে প্রথম কণার দশা, এই মুহূর্তে দ্বিতীয় কণার দশা। চাইছে কি? দশা পার্থক্য বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও। চাইছে কি? দশা পার্থক্য, রাইট? সো দশা পার্থক্য যদি চাই তাহলে কি করবা? অতএব এটা অ্যাডমিশনের ম্যাথ কিন্তু, ঠিক আছে?
দশা পার্থক্য ইজ ইকুয়াল টু কত, বিয়োগ করে দিবা। সবসময় শেষ বিয়োগ আদিটাই নর্মালি আমরা করি। থিটা 2 বিয়োগ থিটা 1, থিটা 2 বিয়োগ থিটা 1 দিলে কত, প্লাস মাইনাস পাই/6 থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ম্যাথ। কেউ যদি বলো যে ভাইয়া আমি যদি ডিগ্রি মোডে করি তাহলে কোনো সমস্যা হবে কিনা, না করাই ভালো, কারণ এইখানে আমরা নর্মালি রেডিয়ানটাই প্র্যাকটিস করি। হ্যাঁ, যদি কেউ ডিগ্রি মোডে লিখতে চাও প্রবলেম হবে না, তখন তোমার ক্যালকুলেটরে এইটা ডিগ্রি মোডে যদি করো তাহলে এটা 0 ডিগ্রি আসবে, এটা যদি ডিগ্রি মোডে করো তাহলে প্লাস মাইনাস 30 ডিগ্রি মনে হয় আসবে। ঠিক আছে, করতে পারো, প্রবলেম নাই, বাট রেডিয়ান মোড করাটাই ভালো, কারণ এই চ্যাপ্টার যদি রেডিয়ান মোডটাই করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা একটা অ্যাডমিশনের ম্যাথ ছিল কিন্তু, ঠিক আছে, অ্যাডমিশন স্টাইলের ম্যাথ ছিল এটা। ক্লিয়ার? আপনার এই ম্যাথটা পারবো। ঠিক আছে, আমি বলছি ভাই এই একদম স্নেহা বলছে ইজি ছিল, ভাষা দেখে কঠিন লাগছে। হ্যাঁ, এই ম্যাথগুলো এরকমই। এই চ্যাপ্টারের কোনো ম্যাথই আমার কাছে কঠিন লাগে না, তোমাদের কাছেও কঠিন লাগবে না যখন তোমরা কি আমার লেভেলে আসবে। নাকি বয়স এত বাড়ানো দরকার নেই, এত বয়স বাড়ার আগেই আমার লেভেলে ফিজিক্স দিয়ে আসতে পারবা, প্র্যাকটিসের মাধ্যমে প্র্যাকটিস করো। ঠিক আছে, ওকে, তাহলে এইটা আমরা পারবো, এই চ্যাপ্টার সবই পারবো আসলে। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা নেক্সট ক্লাসেই আমরা করব। নেক্সট ক্লাসের ফার্স্ট ম্যাথই হবে আমাদের এটা। হ্যাঁ, আজকের ক্লাসে আর আগাচ্ছি না ভাইয়া, আমার যে আবার মিটিং করতে হবে, যে কালকে ইভেন্টের জন্য মিটিং করতে হবে। সব ভাইয়ারা আমার ওয়েট করতেছে, বলছিল অনেকবার যে ক্লাসটা আজকে পোস্টপন করতে। আমি বলছি যে না নেই, কারণ এমনি কালকে মিস যাবে। ঠিক আছে, তো আজকে আর না নিই। 1 ঘন্টা ক্লাস নেওয়ার কথা ছিল, 1 ঘন্টা 18 মিনিট নিলাম। ঠিক আছে, রবিবার তোমাদের সাথে ইনশাল্লাহ আরেকবার কথাবার্তা হবে। ঠিক আছে, ক্লিয়ার? আনমিউট পসিবল হবে আজকে না ভাইয়া, প্লিজ আজকে না। ঠিক আছে, রবিবার। ঠিক আছে, আজকে সবাই ওয়েট করতেছে। ওকে, ফাইন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ। এটা হোমওয়ার্ক ট্রাই করিও। এটা ট্রাই করলে মনে করো যে আজকে যে 1.5 ঘন্টা ট্রাই চাইছিলাম ওই 1.5 ঘন্টায় হয়ে যেত। এটা বেসিক্যালি মানে সব অনেকটা কভার করবে। এটা পরের ক্লাসে ফার্স্টের দিকে করবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ। ভাই একসাথে 2টা চ্যাপ্টার কি স্টার্ট করা যায় নাকি ভাগ করে করে? 2টা করতে পারো, 2টা চ্যাপ্টার তো ইজি। 3টা করিও না, 2টা করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।